রাসেল আছি সাথে। আর শুরু হয়ে গেল ভূত এফএম। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ভূত এফএমে আজকে। এবং যারা যেখানে আছেন, আশা করছি যে আজকে যে স্টোরিগুলো আছে আমাদের কাছে, সেগুলো শুনে আনন্দ পাবেন, ভালো লাগবে এবং এনজয় করবেন অনেক বেশি। আমাদের প্রথম অতিথির কাছে চলে যাব আমরা এবং তার কাছ থেকে একটা ঘটনা শুনে আসবো। আপনার নামটা প্লিজ একটু বলবেন, কোথা থেকে এসছেন সেটা বলবেন, তারপরে আপনার ঘটনায় যাব। জি। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আমার নাম মোহাম্মদ জামির হোসেন। আমার দেশের বাড়ি জেলা ব্রাহ্মণবাড়িয়া জেলা আশুগঞ্জ সদর থানা। আমি সৌদি আরব একটি কোম্পানি আপাতত কর্মরত আছি। আমি যখন সৌদি আরবে অতি ফার্স্টে আসি, তখন এয়ারপোর্ট আমার খুব কষ্ট হয়ে কোনো মতে, যাই হোক, অনেক কষ্ট সহ্য করে আমি আমার কোম্পানিতে পৌঁছাই। কোম্পানি পৌঁছানোর পরে কোম্পানি আমার এক সপ্তাহ পরে ডিউটি দিয়ে দিই স্টেডিয়ামে, ফুটবল স্টেডিয়ামে 3 মাস যাবতে কাজ করলাম। করার পরে হঠাৎ আমাকে ট্রান্সফার করা হয় যে হসপিটালে সৌদি আরব রিয়াদ আল কাসিম। কিন্তু হসপিটাল নামটা আমি শেয়ার করতেছি না, কারণ হসপিটালের উদাহরণটা আমি দিই। হসপিটাল হচ্ছে মরুভূমির মাঝখান দিয়ে, চারিদিকে কিছু আছে, কিছু ঘরবাড়ি আছে সৌদি এলাকায়, তো কিছু আছে মনে হয়তো সৌদি কয়েকটা ঘরবাড়ি আছে, আর তাছাড়া কয়েকটা পেট্রোল পাম্প আছে, আর কয়েকটা বাগাল আছে এখানে, মানে কয়েকটা দোকান আছে। সে দোকানগুলো আছে আর এখান থেকে ধারে কাছে এমনি তেমন কিছু নাই। আর এখানে নিয়মিতই রোগী আসা যাওয়া করে। হসপিটালটা বিশাল বড় এরিয়া, যে বাংলাদেশে ধরতে গেলে প্রায় 6-7 বিঘা জমির উপরে নির্ভর করে হসপিটালটা। তাহলে আমার কাজ ছিল প্লাম্বারের কাজ, মেকানিক্যালের কাজ, যেটা আমি কোনো জিনিস নষ্ট হয়ে গেলে আমি কাজ করতাম বা ঠিক করতাম, সেটা ছিল আমার কাজ। যাবতীয় 1 মাস আবার কাজ করলাম দিনে, কোনো সমস্যা নেই। হঠাৎ আমাকে নাইটে ট্রান্সফার করা হয়, যে নাইট শিফট ডিউটি দেওয়া হয়। আমিও নাইট শিফট ডিউটি করতে বাধ্য হই, কারণ কোম্পানি মোদির যখন তারা যখন অনুমতি দেয় তাহলে করতেই হবে কোম্পানিরও। যাই হোক, প্রথম দিন ডিউটি পরে আমার শনিবার সকাল 7টার থেকে, তখন ডিউটি শেষ করে গ্রুপ আসে, তখন সন্ধ্যা 7টায় যেতে হয়। তো নাইট শিফট ডিউটি যখন সকাল 7টায় রওনা দিলাম এখান থেকে, সকাল সন্ধ্যায় 7টায় আবার আসলো। আর যাওয়ার পরে আবার বলতেছে তোমার নাইট শিফট ডিউটি, তুমি সন্ধ্যা 7টায় আসো। তারপর আবার সন্ধ্যায় 7টায় গেলাম। সন্ধ্যা 7টায় যাওয়ার পরে আমার সাথে একজন নার্সের দেখা হয়। নার্সের নাম ছিল মুস্কান, ওর দেশের বাড়ি পাকিস্তান, লাহোরে। তো আমি যাওয়ার পরে মুস্কান আমার বলতেছে যে আপনার নাম? আমি বললাম জামির। সে আমাকে দেখো হিন্দিতে কিছু কথা বললো, আমি সেটা বাংলা বলতেছি। পরে বললাম আমার নাম জামির। আচ্ছা, আপনার দেখতে আমার এক ভাইয়ের মতন লাগে। আমি আচ্ছা। পরে আমার বলতেছে যে আমি আপনাকে কিছু বাধা দিই, আপনি কিছু নিয়মটি শুনে নাকি। পরে আমি একটু অবাক হয়ে গেলাম যে কি বাধা দিবেন। পরে বলতেছে যে জামির ভাই, তুমি তো আমার ভাইয়ের সমান, তুমি একবার আমার ছোট ভাইয়ের থেকে আরো ছোট। পরে বললাম হ্যাঁ আপু, তো বলতে পারো, আমি বোন বলি ডাকি। তো মুস্কান আপু আমাকে বলতেছে যে এখানে মসজিদ আছে, তুমি মসজিদের পাশ কখনো যাইবা না। আমি বলছি কেন? না, তুমি এখানে যাইবা না, হসপিটালের পিছনে যাইবা না। আর এখানে যে তোমাকে দায়িত্ব দিয়েছে প্লাম্বারের, না, তুমি এখানে যে পানি ট্যাঙ্কি আছে, পানি ট্যাঙ্কির মোটর যে কন্ট্রোল আছে, মোটর বন্ধ হয়ে গেলে তুমি একা যাইবা না, তাহলে সাথে কাউরে না কাউরে নিয়ে যাইবা, একা কোনো যাইবা না। আর হসপিটালে আশেপাশে এখানে অনেক কিছু ঘটবো, বাস কিছু দেখো না, দেখার ভান করবা। তখন একটু অবাক হয়ে গেলাম যে আসলে কি বলতে চাই। কারণ আমরা জানি, কারণ সৌদি আরবে জিনপুরের একটি বেশি থাকে, কারণ সৌদি আরবে মরুভূমি এলাকা, পাহাড়ের সাইডে অনেক কিছু থাকে, সেটা আমরা সবাই জানি কম বেশ। তো কোনো সময় এরকম না, কারণ আর এটা তো মরুভূমি সাইডে পড়ছে, সাথে পাহাড়ও আছে, মানে এমন একটা জায়গায় পড়ছে তার কাছে বেশি ঘর বাড়িও নেই, অল্প কয়েকটা। তো এটা তখন ঘটনা 2019 সালে, প্রায় করোনার আসে এরকম সময়। তখন আমি ঠিক আছে, আমি বললাম ঠিক আছে, আমি ওইখানে যাব না, সে কথা বলে চুপ হয়ে গেলাম। পর মনে মনে ঝটকা লাগলো যে কি মুস্কান আপু আমার কিসের জন্য বললো, নাকি আমাকে এমনি বই দেখালো। তখন একজন ছেলে ছিল, নাম হয়েছে ইমরান। আমি ইমরান ভাইকে জিজ্ঞাসা করলাম যে ইমরান ভাই, এমন ঘটনা ওরা স্বীকার করলো। ইমরান বলছে যে আমি যা শুনছো কথাটা মাইনে চললো, বাস এই কথা বললে একটা মুস্কা হাসি দিয়ে চলে গেছে। তা আমি একটু অবাক হলাম, আসলে ঘটনাটা কি, আমার পুরো বিস্তারিত জানতে হইল। তো আমার শরীর একটু নড়ে চড়ে বসলো, আমিও চুপ মতে নড়ে চড়ে বসে বললাম
তারপরে আমি আবার তারপর দিন ডিউটিতে গেলাম, দেখলাম মুস্কান আপু দেখে ভালো করে জিজ্ঞাসা করতেছে আমার জন্য খানা নিয়ে আসছে, কারণ ছোট ভাই বলে ডাকতো, মানে ওর খুশির জন্য আমার জন্য বিরিয়ানি রান্না করে নিয়ে আসছিল। পরে খাইলাম, হয়তো কোনো বাংলাদেশি মেয়ের সাথে ছিল, হয়তো বাংলাদেশে বিরিয়ানি রান্না শিখাইছিল। খাওয়ার পরে মুস্কান আপুর সাথে আমি কথা বলতেছি, হঠাৎ খেয়াল করলাম একজন মহিলা একটা ছোট একটা বাচ্চা কোলে নিয়ে, মানে যে দিকটা মানে সে দেওয়া হয়েছিল যে হসপিটালে পিছন দিয়ে সে এরিয়াতে না যাওয়ার জন্য, দেখলাম ওই দিক দিয়ে হাইটে চলে যেতেছে। তো মুস্কান আপুর জিজ্ঞাসা করলাম, আপু এই মহিলাটাকে একটা বাচ্চা নিয়ে যাইতেছে তো রাত্রেবেলা এখানে এখন যাওয়াটা দেখে তো বলে আপনি বলতে ঠিক না, কোথায় তুমি মহিলা দেখতেছো? আমি বলতে মেয়েদের দেখলাম আমি। না জামির ভাই, তোমার দোহাই দিয়ে বলি তুমি কখনো এদিকটা যাইবা না আর ওই দিক তাকাইবা না। অনেক বলতাম কেন মুস্কান আপু, ওইখানে তো অনেক লোকজন দেখতেছি যাইতেছে দিন চলতে পারতেছে। না ভাই তুমি যাইবা না, তোমার আমি নিষেধ দিছি, তুমি কখনো যাইবা না। পরে বলতাম ছোট একটা মহিলা যাইতেছে বাচ্চা নিয়ে, সেটা এটা সমস্যা কোনো? এটা মহিলা না, এটা মহিলা না, তুমি যাইবা না। এই কথা বলার পরে আমি চুপ হয়ে গেলাম। মুস্কান আপুর কথা শুনে আমি আর কিছু বললাম না। প্রায় 2 মিনিট পরে খেয়াল করলাম ছোট বাচ্চাটারে খালি এক মাঠের ভিতরে মহিলাটা নিচে ফেলে দিল, ফেলে দিয়ে পালাদা বুকের ভেতরে রাখলো, আর বাচ্চাটা অনেক মা করে চিল্লাইতেছে। তো মানে আমার মনে খুব একটা কষ্ট জমাইতেছে যে বাচ্চাটা এত বেদনা একটা কান্না করতেছে, মায়া লাগারই কথা, ছোট একটা বাচ্চা। আমি সহ্য না করতে পারি, মুস্কান আমি গেলাম, আমি গিয়ে অবশ্যই বাচ্চাটা বাঁচাবো। এই কথা বলার পরে আমি জলদি মুস্কান আপুর থেকে দূর দিলাম, কারণ মুস্কান আপু এখানে খেয়াল করলো আমি দূর দিলাম, কারণ মুস্কান আপু বুঝতে পারছে এখানে কিছু একটা ঘটবে। তাই জন্য মুস্কান আপু কিছু লোকজন নিয়ে এসে আমার পিছনে দূর দিল, কারণ ডাক দিল। মুস্কান আপু চিলিয়ে দেওয়ার পরে অনেক লোকজন বেড়ে গেল, মুস্কান আপু দূর দিল। আমি দূরে যাইতে যাইতে পাই আমার 1 মিনিট সময়তে লাগছি, ওইখানে গিয়ে পৌঁছলাম। আমি পৌঁছার পরে আমি মহিলার জিজ্ঞাসা করলাম আপনার সমস্যা কি, তখন সেটা আরবি কারণটি তো আমি বাংলাতে বললাম, কোনো উত্তর পাই না। তারপরে হিন্দিতে বললাম, তখন উত্তর পাই না। তখন আরবিতে জিজ্ঞাসা করলাম আপনি কে, তখন কোনো উত্তর দেয় না, শুধু আমার আঙ্গুলে ইশারা দিচ্ছে চলে যাওয়ার জন্য, বাস বোরকা পরা ছিল। পরে আমি জিজ্ঞাসা করছি কে আপনি, আপনি আমার বলেন ছোট বাচ্চার কি অপরাধ, আপনি কিসের জন্য মারতেছেন? পরে কোনো উত্তর দেয় না। তারপর জিজ্ঞাসা করলাম যে আপনাকে আল্লাহর দোহাই দিয়ে বলতেছি আপনি ছোট বাচ্চাকে ছাইরা দেন, আমার হাতে দিয়ে দেন। সে আমাকে এমন একটা গর্জন দিল, সে গর্জন আমি প্রস্তুত ছিলাম না, মনে হয় যে আমার কলিজাটা বের হয়ে যাচ্ছে। তখন আমি একটু বই অর্জন হয়ে গেলাম। তখন আমি জিজ্ঞাসা করলে আপনি কি বাচ্চাটা আমার কাছে দিয়ে দেন, তো আমি চুপ মধ্যে বলছি দিয়ে দেন। তখন আমার দিকে ভাই এভাবে তাকালো, আমি খেয়াল করলাম ওর 2টা চোখ নাই, চোখ 2টা উপর দিকে পড়ে গেছে, মুখ দিয়ে রক্ত টপ টপ করে পড়তেছে, আর মাথাটা বলতে এক পাশে একবারে কঙ্কালের মতো হাড় দেখা যাচ্ছে, আর এক পাশে মাংস, মানে পচে যাচ্ছে, গলে গলে পড়তেছে, এরকম কিছু। তখন আমার মনে একটু ভয় এভাবে কাস্ট করলো আমাকে যে আমি আর লড়তে পারতেছি না। কারণ আমি তো আল্লাহ কাছে দোয়া করতেছি, আল্লাহ তুমি আমাকে তো কোনো মধ্যে জ্ঞান হারানোর সুযোগ দাও, আর নয়তো আমাকে তো উদ্ধার করো। বলতে বলতে হঠাৎ আমি মাটিতে লুটিয়ে পড়ি। তখন এই মুস্কান আপু কিছু লোকজন নিয়ে আসে, আসার পরে আমাকে নিয়ে যায় ভিতরে, নেওয়ার পরে আমাকে হসপিটাল নিয়ে যাওয়ার পরে আমাকে 3 মিনিট করার পরে প্রায় 7 ঘন্টা পরে আমার জ্ঞান ফিরে। পরে একজন ডাক্তার ছিল হাদিয়া বিন আব্দুল শেখ সাইদ, সে আমাকে বলছিল জামিন তোমার যাওয়াটা এখানে ঠিক হয় নাই, তোমাকে মুস্কান নিষেধ করছিল, তারপর তুমি মুস্কানের কথাটা শোনো নাই। আর মুস্কান এখানে আজকে নতুন না, মুস্কান এখানে 14 বছর ধরে আছে, তুমি মুস্কানের কথাটা শোনা দরকার ছিল, নেক্সট টাইম দিয়ে একা কোনো শোন যাইবা না। আমি বললাম ঠিক আছে, আমার ভুল হয়ে গেছে। পরে আমি মানে ক্ষমা চাইলাম, মানে অনেক কিছু বললাম। বলার পরে তারপর দিন আবার ডিউটিতে গেলাম, কিন্তু আমি গিয়ে ওইখান থেকে লড়তে পারতেছি না, কারণ আমার শরীরে এত জ্বর, আর শরীর কি মনে একটা বই কাজ করতেছে আমার। তারপরে আমি 2 দিন হসপিটালে ভর্তি ছিলাম জ্বরে ক্লান্ত হয়ে। প্রায় 4 দিন পরে আমি আবার ডিউটিতে জয়েন করার পরে দিন আবার একটা দিন ছিল আপনার 2টা সিজারের হবে, কিন্তু কোন একটা সমস্যার কারণে সিজারটা বাধ্যতামূলক করতে হইতেছে। তখন মোটরে পানি দরকার, ইমার্জেন্সি মোটরে একটু সমস্যা দিতেছে, কন্ট্রোল রুমতে বারবার মোটর বন্ধ দিতেছে। তো মুস্কান আপুর বললাম যে আপু বারবার তো মোটর পানি বন্ধ দিতেছে, আমার তো একা দায়িত্ব খাজানের মধ্যে, কারণ আমার সাথে তো আমি এখানে কেউ নাই, আর আমার কাছে তো এখন ইমরান ভাই, শফিক ভাই আর কেউ এখানে আপাতত নাই। পরে বলতেছে যে আমি ঠিক আছে, তাহলে তোমার জন্য কেউ নাই, আমি চলো তুমি আর আমি যাই। আর আরেকজন চৌধুরী একজন ডাক্তার ছিল, শেখ রাসেল, সে গেছিল আমাদের সাথে।
যাওয়ার পরে এনএসএ নামলাম। আমি নামার পরে খেয়াল করলাম যে লাইটটা সবসময় 24 ঘন্টা জ্বলা থাকতেছে, আর একটা অন্ধকার। খাজানটা কেমন কেমন নিবো আলো বাপ। তখন আমি হাতে ফ্লাশ লাইট ধরে আমি আগে লাইটটা ওপেন করলাম। লাইটটা ওপেন করার পরে আমি কিছু খেয়াল করি নাই খাজানের ভিতরে, কারণ আমার কাছে আপাতত মোটরটা চালু করা। খাজান বলতে যে আপনি পানির ট্যাঙ্কি যেটা বলতে হয়, এদেশে আবার কারেন্টের লাইন টেন যা কিছু সব একটু মাটির তুলে করে বেশিরভাগ। যাই হোক, আমি আবার একটু মাটির তুলে ঢুকলাম আর কি, প্রায় 10-15 ফুট নিচে বা 15 ফুট নিচে সিঁড়িতে নামার পরে ওরা উপর ছিল, মানে লোহার সিঁড়ি ছিল, তো নামতে লোহার সিঁড়ি তারা তো নামতে পারবো না। আমি নামার পরে লাইট ধরাইলাম, মোটর চালু করলাম। মোটর চালানোর পরে খেয়াল করলাম কোনাতে একজন মেয়ে বসে আছে। তখন আমার একটু ঝাটকা লাগলো যে এরকম যে এত রাত্রে, রাত বাজে 2টা, এখানে মেয়ে কিভাবে আসবো। তোর মনে আমার ওইখানে প্রশ্নটা জেগে গেছে। তো আমার সারকার মুস্কান বলে ডাকতেছি যে বনাওয়ার বাসা। এই কথা শুনে পরে শেখ রাসেল তিনি তাড়াতাড়ি মসজিদে ইমাম সাহেবকে ফোন দিয়ে ইমাম সাহেব চলে আসে। 4 মিনিট সময় লাগে। 4 মিনিটের ভিতরে আমি এখানে অজ্ঞানে পড়ে যাই। আমি জিনিসটা খেয়াল করলাম যে মহিলাটা এভাবে আমার দিকে তাকাইছে, মাথার চুলগুলো এক এক নিজের থেকে নিজে টাইনে নিয়ে আসে, চুষা খাইতেছে। আমার বলতেছে আই। তখন আমি একটু এত বই পাই গেছি যে এখানে নিজের কন্ট্রোল করতে পারি নাই। তো এখানে আমি উল্টে পড়ে যাই। ইমাম সাহেব আসার পরে আমার পানি পরা দিয়ে আসে এখান থেকে। পরে আরো 4জন ডাক্তার আসে, ওরা নাকি উপরে আমার তুলে, কিন্তু ডাক্তারই তুলে, কিন্তু তখন কোনো লুক ছিল না। আর কারোর ফোন দিবার মতো ডাক্তারের এমন কোনো পজিশন ছিল না। তারা উপরে তোলার পরে আমাকে আবার নিয়ে হসপিটালে ভর্তি করানো হয়। এখানে জ্ঞান ফিরে আমার প্রায় 3 ঘন্টা পরে জিজ্ঞাসা করে কি হয়েছে। পরে আমি জিজ্ঞেলাম, পরে আমি যেদিকে তাকাই এদিকে খেয়াল করি যে মেয়েটা দাঁড়ায় আছে। তোর হুজুরে বললাম হুজুর এখানে। তখন হুজুর বুঝতে পারছে। পরে হুজুরে কোরআন শরীফের থেকে কিছু সূরা জিনের থেকে একটা আয়াত পরে আমাকে কিছু ফু দিল, আর আমাকে একটা দোয়া দিয়ে দিল। বলছে দোয়াটা তুমি সবসময় পাঠ করবা, দেখবার কোনো সমস্যা হইব না। দোয়াটা পাঠ করলাম, কিছু পরে নিলাম, আর কিছু দোয়া পরে হুজুর একটু পানি দিয়েছিল খাইবার জন্য, কিছু খাইলাম। আর হুজুরও ছিল পাকিস্তানের, হুজুরও আমাদের এই মাংস ছিল পাকিস্তানের। পানি খাইলাম, পানি খাওয়ার পরে সুস্থ নিজে খুব ভালো লাগতেছিল, কিন্তু জ্বরটা একটু আবার বেড়ে গেছিল। যাই খুব কষ্ট করে সেদিন রাত্রে আমার পাশে যাই ডিউটি করতে। তারপর দিন আবার যাই। মুস্কান বলতেছে, আমির ভাই তোমার সাথে নিয়মিত কিছুদিন কিছুদিন পরে ঘটনা ঘটতেছে, তুমি একটু সাবধানে থাইকো। পরে বলতে ঠিক আছে। সাবধানে কথা বলার পরে আমি চুপ হয়ে গেলাম। আসল ভাই চুপ হয়ে যাওয়ার পরে এত একটা বই ক্রাশ করছিল আমার, যা আমি বোঝাতে পারবো না। তারপরে আমি চলে যাই হসপিটাল ত্যাগ করার চিন্তা ভাবনা করি, আমি হসপিটাল করবো না। কোম্পানির মধ্যে জিজ্ঞাসা করি, স্যার আমি এখান থেকে থাকবো না, আমি এখান থেকে চলে যাবো। পরে বলতেছে না জামি, তোমার এখানে থাকতে হবে, তুমি আর কয়েক মাস থাকো, কিছু নতুন লোক আসবো, আসলে বিষয় বাড়ানো হয়েছে, বাংলাদেশ থেকে আসলে তাদেরকে দায়িত্ব দেওয়ার পরে তুমি এখানে চলে যাও। আর তুমি স্যার এখন আপাতত এখানে কোনো দায়িত্ব আপাতত কেউ নাই, আর যারা ছিল তারা তো জানোই ছুটিতে চলে গেছে কয়েকজন। আসলে ভাই সত্যি বলতে কি জানেন, প্লাম্বার বলতে একমাত্র আমি ছাড়া কেউ এখানে ছিল না। আর হসপিটাল তো সিজার হইতেছে, আপনার অবসর হইতেছে, অনেক কিছু হইতেছে। এত কিছু হই তাহলে অবশ্য পানির হয়তো জরুরি দরকার, আর আমি না থাকলে হইতে পারছে না। কিন্তু দিনে বেলা যে আছে সে একবারে নতুন, মানে সে কাজ বলতে কিছুই বোঝে না। বাধ্যতামূলক আমার এই বর্তমানে দায়িত্ব হয়, যে সময় ফোন দেয় রাত নাই দিন নাই আমার এখানে যাইতে হয়। কিন্তু ডাক্তার আমি বলে দিছি যে আমি এত রাত দিন ডিউটি করতে একা তো পারবো না, কারণ আমি তো একজন মানুষ। কারণ আমার বলছিল যে সমস্যা নাই, রাত্রিবেলা আইসা ডিউটি করতে পারো, যখন পানি লাগবো তোমার ডাইকে দিব, তোমার এখানে রুম দেওয়া হয়েছে, তুমি রুমে দরকার হলে ঘুমাইবা, রাত্রে ঘুমাও দিনে ঘুমাও, সমস্যা নেই, দরকার লাগলে তোমাকে ডাক দিয়ে হইব বা সদব করে দিয়ে হইব। পরে আমি একটু বললাম তাহলে ঠিক আছে সমস্যা নেই, তাহলে আমি 24 ঘন্টা ডিউটি করতে সমস্যা নেই আমার। এই চিন্তা করে রাসেল ভাই থাকতে লাগলাম, হসপিটালে থাকতে লাগলাম। থাকতে থাকতে হঠাৎ একদিন রাতে একটা শব্দ আসে, এত একটা গর্জন ভয়ঙ্কর, মানে ঘোড়ার পার শব্দ, এরকম কম একটা শব্দ হইতেছে। পর আমি বাইরে হলাম। আবার আমার পাশে আবার ওইখান দিয়ে একটু দূরে একটা মসজিদ ছিল। তখন আমার খেয়ালটা ছিল না, মুস্কান আপা নিষেধ করেছিল মসজিদ দিকে না যাওয়ার জন্য। আমি বাধ্যতামূলক কি কারণে যেন ওইখানে আবার চলে গেছিলাম মসজিদের দিকে। মসজিদ দিকে যাওয়ার পরে খেয়াল করলাম মানে এমন একটা নিঃশ্বাস ফালাইতেছে, মানে বিশাল বড় বড় নিঃশ্বাস, কি মন জানে একটা অপর থাকতেছে। হুজুর তো আমাকে দোয়াটা দিয়েছিলাম, দোয়াটা পড়তেছিলাম, এত শরীরে বেশি লাগতেছে না। তখন আমি হাইটে সামনে যাইতেছি, কিছু খেয়াল করি না। হঠাৎ পিছনে ঘুরে তাকাই দিয়ে আমার পিছনে একজন ঘোড়া দাঁড়ায় আছে, ঘোড়ার উপর একজন মানুষটা বলে দাঁড়াই লইছে, যে ঘোড়ার উপরে একটা ছুরি নিয়ে আসে, ঘোড়ার উপর বসে আছে, আর মাথায় একটা টুপি, পাগড়ি পরা টুপি পরে আছে।
তখন রাসেল ভাই আমি খেয়াল করলাম যে রূপে মাথা টুপি পাগড়ি পরার পরে তারপর হাতে একটা ছুরি নিয়ে আসে না বসে আছে, আমাকে বলতেছে যে এখানে আমি কিসের জন্য আসছি। পরে আমি বলছি এখানে আমি আসছি এমনি, আমি একটা শব্দ শুনতে পারলাম তাই জন্য আসছি। কিন্তু ঘোড়াটা অপর পাশে ছিল, লোকটা আমার পিছন থেকে কথা বলতেছে, মানে ঘোড়াটা আমি ছিলাম ঘোড়ার পিছনে, ঘোড়া ছিল আমার সামনে। এরকম ভাবে আমি কিছু ঘোড়া দেখতে পারতেছি, ঘোড়ার পিছন দেখতে পারতেছি, কিন্তু সামনে দেখতে পারতেছি না। কিন্তু সেই লোকটা সামনে ছিল, কিন্তু আমার দিকে তাকায় না, পিছন দিকে রয়েছে। তারপরে হঠাৎ বলতেছে এখান থেকে চলে যাওয়ার জন্য। আমি বলছি ঠিক আছে চলে যাবো। আমি যখন ঘোড়ার সামনে যেতে যাবো খেয়াল করলাম ঘোড়ার মাথা নেই, আর রক্ত টপ 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 করে রক্ত পড়তেছে, আর এই রক্ত টপ টপ আর ঘোড়ার নিঃশ্বাসটা এমন হইতেছে। তখন আমি একভাবে একটা বই পাই, বই পাওয়ার পরে এত জোরে একটা চিল্লি দিয়ে এখানে জ্ঞান হারিয়ে ফেলি। কারণ রাসেল ভাই বুঝতে পারছেন মাথার এমনি ঘোড়ার মাথা নেই, তারপরে রক্ত পড়তেছে, আর ঘোড়ার একটা নিঃশ্বাস আর হুম হুম করে একটা শব্দ হইতেছে। এত ভয়ঙ্কর রাসেল ভাই, আমি আর খেয়াল কন্ট্রোল করতে পারি না নিজেকে। তখন আবার পরে যাই, পরে যাওয়ার পর চিল্লি দেওয়ার পর ইমাম সাহেব ছিল মসজিদের পাশে, আবার ইমাম সাহেব দূরে আসে। ইমাম সাহেব আসার পরে আমাকে দলে ইমাম সাহেবের নাম ছিল আলী। তিনি আমাকে দুয়াটা পরে তারপরে কিছু কিছু পরে পরে হুজুর চলে যায়। যাওয়ার পরে জিজ্ঞাসা করতেছে কি হয়েছে। পরে আমি বললাম যে এমন এমন সমস্যা। তোমাকে নিষেধ দেওয়ার পরে তুমি কেন এখানে আসো? হুজুর এরকম সমস্যা, ভাবছি আপনার কোনো শরীর খারাপ হইব, আর এরকম শব্দটা শোনার পরে আমি দূরে বাইরে আসলাম, কারণ ভাবলাম হয়তো আপনার কোনো সমস্যা, তাই জন্য আসছিলাম। পরে ইমাম সাহেব বলছে না, এরকম কোনো সমস্যা হইলে কোনো সময় বাইরে হইবা না, আর এখন কোনোদিন বাইরে হইবা না, দরকার আমার ফোন দিবা। পরে আমি বললাম, পরে একদিন চলে গেল। পরের দিন স্বপ্নে দেখতে লাগলাম আমি, ঘোড়াটা বারবার আমার বলতেছে যে কখনো আর এখানে আসবি না, আর কাউকে আমার কথা বলবি না। বারবার আমাকে হুমকি দেওয়ার মতন কথা বলতেছিল। আমি খুব ভয় পাইতেছিলাম। হুমকি একদিন দুই দিন তিন দিন 4 দিনে কন্ট্রোল করতে পারি না। পরে আমি পাই পাগলের মতন ওরা যাওয়ার অবস্থা, মাথা মতো আমার ঠিক নাই। আমি যখন যেদিকে তাকাই এদিকে শুধু ঘোড়াটা দেখতে পারতেছি, যেদিকে তাকাই এদিকে। আর স্বপ্নে আমাকে বারবার নিষেধ দেওয়া হইতেছে যে আমি আর কাউকে শেয়ার না করতাম। পরে ইমাম সাহেব বলতেছে কি সমস্যা, আমি বলতে পারি নাই। পরে ইমাম সাহেব আমাকে একটা গুন্টির ভিতরে বসাই, বসানোর পরে তার ইমাম সাহেব কিছু দোয়াটা পড়ার পরে তার কিছু জিনের সাথে কথা বলে, আমার বেশি নিয়ে কথা বলার পরে জিন বলতেছে যে যে ওর ভিতরে কিছু জিন প্রবেশ করে গেছে, আর কিছু জিন ওরে ব্যবহার করতেছে, কিন্তু ওর ক্ষতি করতেছে না, কোনো ক্ষতি করার চেষ্টা করতেছে না। আর ওরে কোনো ইয়া নাই, মারা কোনো চিন্তা ভাবনা নাই। তাদের চিন্তা একটা, ওরা একটু ভয় দেখানো আর ওর নিয়ে একটু মজা করানো। মানে এরকম ভাবে কিছু কিছু বলছিল আমাকে নিয়ে এসে, আরো কিন্তু তদন্ত দিছিল। পরে বলতেছে যে মাথা কাটা যে ঘোড়াটা আমাকে নিয়ে দিতে চাই তাদের দেশে, মানে কোনো একটা কারণবশতে আবার দিয়ে যাবে। তখন বলতেছে আটকানোর পথ হইতে পারে এখান থেকে বদলি করে দিতে হইব, আর নাইতে পারে নাইট ডিউটি থেকে সরাই দিতে হইব। পরে কথা বলার পরে, জিনিস সাথে কথা বলার পরে ইমাম সাহেব বললো যে তোমার এখানে থাকাটা ঠিক না, আর নাইতে তোমার এখন চেঞ্জ করতে হইব। পরে আমি আবার একথা শোনার পরে মুদির সাথে করলাম, আর শরীরে এত ঝোর রাসেল ভাই কি বলবো, মার মাথা এত ব্যথা। পরে আমি মুদিরে বললাম যে সমস্যার পরে তারপরে হয় না, সে মাথা করে ঘোড়াটা। তারপরের দিন আবার রাত্রেবেলা আমি রাত 2টা বাজে আমার রুমে, রাসেল ভাই বিশ্বাস করে রুমটা রক্ত টক 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 হয়ে গেছে, এত হিম করা রক্ত রাসেল ভাই, আমি একবার কল্পনা করতে পারি না কিভাবে হলো। আমি শুধু একটু চিন্তা করতেছি যে এত রক্ত ভাবে পড়তেছে, আমার কি হয়ে যাবে। আমি চোখ বুঝে আছি আর দোয়াটাই পড়তেছি, চোখ বুঝে আছি দোয়াটাই পড়তেছি। কিন্তু হয়তো দোয়ার অনুসুদেতে আল্লাহ হয়তো জিনটা আমার কাছে আসতে পারতেছে না, কিন্তু দূর থেকে হয়তো হুমকি আর গর্দন দিয়ে যাইতেছে, বলতেছে তোকে আমি নিয়ে যাবো, তোরে আমি নিয়ে যাব। মানে এরকম ভাবে আমার একটা শব্দ করতেছে, সবকিছু কিছু ভাষাটা আরবিতে, কারণ আমি তো আরবি ভাষা আমার কন্ট্রোল হয়ে গেছিল। তখন আরবি ভাষাটা বেশি কিছুটা অল্প হইলেও বুঝতে পারতাম, মানে প্রায় 60% আরবি বুঝতে পারতাম, 40% বুঝতে পারতাম না, সেরকম আর কি। প্রায় আসছে, প্রায় 8 মাসের মতন হয়ে গেছে ভাই। তখনই আমি ভাবতে লাগলাম যে না, আর তখন করোনার তেমন চতুর্দিকে কোনো গাড়ি করে চলাফেরা সবকিছু বন্ধ, 24 ঘন্টা করোনার পথ, কিছু নাই, একমাত্র হসপিটাল খোলা, এতার ছাড়া আর কিছু নাই, কোনো যাওয়ার পথও নাই। আমার বাধ্যতা হয়ে হসপিটালে থাকতে হইতেছে। চতুর্দিকে এক মহা বিপদে পড়ে গেলাম আমি। তখন আল্লাহকে স্মরণ করতে লাগলাম, আল্লাহ তুমি আমাকে দিয়ে নাও, আল্লাহ তুমি আমার দিকে সরাই নাও, আর আমার থেকে ধরে নাও। জিনগুলো পরে এক এক করে সব আমার পিছনে লেগে গেছে, কেন আমি সবকিছু শেয়ার করলাম ইমাম সাহেবের কাছে, কেন বললাম ইমাম সাহেব বলার পরে তারপরে সব পিছনে লেগে গেছে। লাগার পরে আমি সবকিছু শেয়ার করে সবকিছু বললাম। একদিন স্বপ্নে আমাকে বলতেছে যে তুই বলিস তুই কাজটা ঠিক করিস নাই। তাই আমি বললাম যে আমি বলি নাই। তুই বলিস নাই, তোর কারেন্ট জিন বলছে। আমি বলছি আমার কারেন্ট জিন বলতে পারে, সেটা তো আমার তো কোনো দোষ নাই, কেন তোর কারেন্ট জিন বলবো কেন?
তখন আমি বললাম যে আমার কারণ ইঞ্জিন বলতেই পারে, তাহলে আমার কি অপরাধ? না, তুই ভুল করছিস, তোরাকে মেরে ফেলবো। তখন খেয়াল করলাম যে পাগড়ি পরা যে হুজুরটা ছিল সে পথ দিকে ঘুরার পরে দেখলাম ওর তার চেহারাটা কি বলবো, প্রায় বানর না কুকুর না এরকম ভাবে একটা মুখটা এরকম, যে সারা মুখে পশম অনেক বড়, হ্যাঁ ভাল্লুকের মতন হাতের নখগুলা, পা গুলা বিশাল বড়, আর গলাটা আসলে এত লম্বা যা বলে বুঝাইতে পারুম না, যেটা আমি স্বপ্নে দেখলাম। আর ঘোড়াটা মাথার থেকে রক্ত কি কারণে পড়ে গেছে সেটা বলতে পারুম না, কারণ ঘোড়ার কি কারণে মাথা আলাদা হয়েছে তাও বলতে পারুম না। শুধু তো জানি সে আমার বলতেছে তোরা আমি নিয়ে যাব, তো চলে নিয়ে যাব। পর আমি বললাম না, সেটা তো হচ্ছে না, আমাকে তো কিছু একটা করতে হইব। পর আমি ইমাম সাহেব বললাম হুজুর এরকম সমস্যা, এরকম এরকম, আমাকে হুমকি দিছে, মারার হুমকি দিছে। পরে বলতেছে যে না, তাহলে তো বেজবস্তি একটা নীতি হয়। তখন অলিদ নামে একজন সৌদি আরব ছিল, সে তার কাছে সবকিছু শেয়ার করলাম। সে একজন মুফতি ছিলেন, তিনি আমাকে বলেছিলেন যে জামির এরকম সমস্যা যখন তোমার, আমি তোমার সাথে থাকবো। ইমাম সাহেব আমার সাথে থাকতে লাগলো 2 দিন। তারপরে 3 দিন মাথায় ইমাম সাহেবকে আক্রমণ করা শুরু করলো। ইমাম সাহেব হাতের নখ সে চিমড়ি লাগতে লাগলো। একদিন ভালো ছিল, পরের দিন ঘটনা শুরু হয়ে যায়। তো ইমাম সাহেব বুঝতে পারছে যে আমার সাথে কিছু একটা ভয়ঙ্কর ঘটনা তারা আমার সাথে জড়িয়ে গেছে বা ভয়ঙ্কর ঘটনা ঘটাইতে চাইতেছে। তখন ইমাম সাহেব আমার সবসময় নিষেধ করছিল আর অলিদের সাথে থাকার জন্য বলছিল। সে অলিদে আমার সবসময় আমাকে জড়াই লাগতো, দেওয়ার পরে আমাকে সবসময় সেফটির ভিতরে রাখার চেষ্টা করতো, একই লড়াই করতো, এই জিনগুলোর সাথে একই লড়াই করতো। অনেক কষ্ট করার পরে তাই ও মহিলা জিনটা, প্রথম যে জিনটা আমাকে আক্রমণ করছিল, জিনটাকে বন্দি করে ফেলে। বন্দি করার পরে এক বোতলে বন্দি করে আমার বলছে পানির বোতল দেওয়ার জন্য, পানির বোতল ছিল আমার এখানে, পানির বোতল ছিল, বলছে পানিটা ফালাই দেওয়ার জন্য, পানিটা ফালাই দিয়ে পরে বোতলে বন্দি করে। পরে বলতেছে ওরা অনেক অনেক জিন আছে এখানে, ওদের একা পারতেছে না। তারপরের দিন একজন ছেলে আসছে আবার নতুন, কৈতিকা জানে আর না, করোনার মধ্যে ছেলেকে নিয়ে হয়েছিল। সে আবার কি কারণে জানে আমাদের বিল্ডিং হসপিটাল ছাদে গেছিল। ছাদে যাওয়ার পরে টিকটক ভিডিও বানাতেছিল, হঠাৎ ছাদের থেকে চিৎকার দিয়েছে আমার বাঁচাও, আমাকে বাঁচাও, আমাকে নিয়ে গেল, আমার নিয়ে গেল। এই কথা বলার পরে সবাই আবার দূরে ছাদে গেলাম। ছাদে যাতে দেখলাম ছেলে ছাদে দাঁড়াই লিছে, হঠাৎ 3 তলা ছাদের উপর থেকে মাটিতে পড়ে গেছে। পরে মাথা ফেটে হাত পা ফেটে এখানে মারা গেছে। মারা যাওয়ার পরে রাসেল ভাইয়ের নিয়ে হই, এখানে নিয়ে আসে, নিয়ে আসলাম। আসার পরে পরে স্বপ্নে ছেলেটা হুজুর বলতেছে যে হুজুর আমি মারা যাইনি, আমাকে এভাবে মারানো হয়েছে, আমাকে বাঁচান, আর দয়া করে আমার লাশটা মা বাবার কাছে পৌঁছাই দেন। তো এই কথা এমনি করুন না, সবকিছু বন্ধ। তো হুজুর 1 দিন 2 দিন করে খেয়াল করতেছি, কি করবে কিছু বুঝতে পারতেছে না। একটা লোক জীবন নিয়ে গেল, এখন আমার পিছনে রেগে গেছে। তো হুজুর চিন্তা করলো যে না, তাহলে আমারে বাঁচাইতে হইব। এখন টার্গেট যখন বলছে, যখন আমার বাঁচাইতে হইব। তখন হুজুরের জন্য ছেলেটা কথা বলার পরে তখন হুজুর চিন্তা ভাবনা করলো না, এখন ছেলেটা কি আগে প্রথম বাঁচাইতে হইব, বাঁচানোর পরে তারপরে এখন আমার চিন্তা ভাবনা করতে হইব। হুজুর কিভাবে লাশ ফাটাই বোঝাতে মাথা ঢুকতেছে না। পরে আমার কাছে সবকিছু শেয়ার করলো। পরে আমি আমার ম্যানেজারের সাথে কথা বললাম, পরে বলতেছে ঠিক আছে লাশ দেশে পাঠানো হইবে, আগে ফ্লাইট চালু হোক। তখন লাশ ফ্রিজের মর্গে লাগা দেওয়া হয়েছে। তো অনেক খেয়াল করলাম যে ঘোড়া কাটা যে মাথাটা ছিল, যে রোগটা, ওর সাথে এই ছেলেটা মানে কোনো একটা রুশি ধরে সবসময় থাকে, মানে আমি স্বপ্নে দেখতে পারতাম সে রুশি ধরে লাগতো আর সে লোকটা বসে থাকতো। বলতেছে ও একা ঘোড়া কন্ট্রোল করতে পারে না, আমাকে দরকার। মানে আমাকে নিয়মিত হুমকি ধুমকি দেখে দেখতো। আমি আসলে ভাই পাগলের মতো হয়ে গেছিলাম, না পারতেছে কিছু বলতে, না পারতেছে কিছু সহ্য করতাম। আমি দিন দিন পাগলের মতন হয়ে যেতেছিলাম। মাথার চুল নিজে নিজে খাইতাম, নিজে খাইতাম। আমি শুধু দেখতাম পোকা মাকড় খাওয়ানোর রুচি উঠে যেত, আমি কিছু করতে পারতাম না। মানে তনে বেশি অত্যাচারের কারণে ডাক্তার বুঝতে পারছে এটা পরমাণু কিছু না, আমাকে সবসময় ইঞ্জেকশন দিয়ে আসে, আমার ঘুম পাড়াই লাগতো, নাইতে আমাকে অজ্ঞান করা লাগতো, স্যালাইন লাগাই লাগতো, মানে এক কিছু না কিছু সবসময় থাকতো। তো মুস্কান সবসময় আমার কাছে থাকতো, আমাকে সবসময় নার্সের দায়িত্ব, একাই আমার দায়িত্ব নিত, সে সারালা থাকতো। এমন সময় সে যে অলিদ আর মুস্কান একসাথে রাত্রেবেলা পাড়া দিত, কারণ রাত্রেবেলা আমি একাই বলে চলে যাইতাম, কই যাইতাম আমার কেউ খেয়াল করতে পারতো না। তো সিসি ক্যামেরার ভিতরে প্রকাশ করলে সিসি ক্যামেরা খেয়াল করতো যে আমার কেউ রাইনা নিতেছে গা বা কেউ নিয়ে যাইতেছে গা, কিছু একটা ছাই আইতেছে, ঘোড়ার উপরে বসে আইতেছে, এরকম কিছু খেয়াল করতো। পরে ওর টার্গেট ছিল এরকম যে আমাকে নিয়ে যাবে,
পরে এরকম করতে 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 হঠাৎ একদিন হুজুর টার্গেট করলো যে না, এই ঘোড়াটা বন্দি করার জন্য। তো ইমাম সাহেব ওলিদ আর ওলিদের দুইজন বন্ধু ছিল, তারা আসছিলেন, তারা স্কলার ছিলেন। তারা আসার পরে সবাই মিলে একসাথে বসে এই ঘোড়াটা ধরে বন্দি করতে তার সক্ষম হই। ঘোড়াটা শুনতে করে সত্য পরে পরে ইমাম সাহেব আমাকে কিছু কথা বলে। এই ঘোড়াটা নাকি বলে এটা আমার জন্মসূত্র থেকে দূরে আমার পিছনে রাইয়া আছে। আর পিছনে যা আছে বলতে এটা আমার বাংলাদেশ সুনামগঞ্জ চাঁদপুর তাহিরপুর জানাতে এখান থেকে কিছু একটা সম্ভব, ওইখানে পাহাড়ের থেকে ওইখানে গেছিলাম আমি ছোটবেলা বলে, ওইখানে আব্বু আম্মু এখানে বলে আমার নিয়ে গেছিল। ওইখানে যাওয়ার পরে কোনো একটা সম্ভবত আমি ছোট ছিলাম, তখন আমি খেলাধুলার পথে একটা পাথর নিয়ে বলে আমি ওইখানে ডিল মারছিলাম যেখানে ঘোড়াটা থাকতো। কিন্তু থাকার পরে সে আমাকে সবসময় খুঁজে বেড়াইতো, পাই না। হঠাৎ একদিন কি কারণে যে সৌদি আরবে এখানে এসে বলে আমাকে খুঁজে পাই। কিন্তু রাসেল ভাই, আমি এটা একটা কল্পনা করলাম যে, মানে কল্পনা বলতে একটা ভাবতে লাগলাম যে আমি ছোটবেলা যদি এরকম হইতো তাহলে সে আমার সাথে প্রায় 20টা বছর ধরে, তাহলে আমি একদিক সেদিক আছি, বাংলাদেশে আছে, সে আমাকে খুঁজে পাইলো না। 20 বছর পরে সে আমাকে কিভাবে সৌদি আরবে খুঁজে পাই, আমি এটি বুঝতে পারলাম না। তখন আমার একটু বই ক্রান্ত হয়ে গেল, না পারছি বাড়িতে সহ্য করতে, না বাড়িতে পারতেছি শেয়ার করতে। বাড়িতে সহ্য করতে মা এমনি, কারণ আমার 2টা কিডনির সমস্যা, পানি হয়ে গেছে, আর কিডনির এমনি সমস্যা হইতেছে। আর দ্বিতীয় কথা এমনি একটু সমস্যার ভিতরে আমার পরিবারটা ছিল, একটু প্যারামেডিক অফিসে, কারণ পরিবারটি সমস্যার ভিতরে ছিল বলতে কয়েকদিন পরে পরে আমার আম্মুকে কেউ একজন ডাকতো নিয়ে যাওয়ার জন্য, বলতে চলে আয়। তার আম্মু শুধু কান্না করতো আর আমার গলা জোরে বলতো যে বাবার আমি মনে হয় আমি বাঁচতাম না, এরকম কিছু একটা বলতো। আমি মনে কেন আমার ডাকে কেউ। পরে আমাদের একজন পীর সাহেব ছিল, আমার মার পীর সাহেবের কাছে হয়েছিল বাইতুল্লাহ শাহ, তিনি কিভাবে কি করছিল সেটা আমি বলতে পারলাম না। তো ইমাম সাহেব বলছিল এখান থেকে জন্মসূত্র দিয়ে ও আমার পিছনে নিয়েছিল, আর ও আমাকে চাইছিল নিয়ে যাওয়ার জন্য তাদের দেশে। কি কারণে নিতে চাইছিল সেটা ইমাম সাহেব জানতে পারিনি। আর আমাকে বলা হয়েছিল যে এখান থেকে জায়গা ত্যাগ করার জন্য যত তাড়াতাড়ি সম্ভব। আমিও চেষ্টা করছি এখান থেকে জায়গা ত্যাগ করার জন্য যত তাড়াতাড়ি সম্ভব। সৌদি আরব চাইছিলাম, সৌদি আরব থেকে চলে যাবো। আমি যাইতে পারি রাসেল ভাই, করোনার জন্য আটকে গেছিলাম। তখনই ভুলবশত একটা ফ্লাইট চালু হয়ে যায়। তখন হঠাৎ আমার মাথায় খেয়াল আসে যে দেখো হুজুর তো আমার বলছিল ছেলেটার কথা লাশ দেশে পাঠানোর জন্য। এমনি লাশ প্রায় 6 মাসের মতন হয়ে গেছে ভাই। আর ফ্যামিলির তো মনে হয় যোগাযোগ তো করতে আছে তাদের সাথে, আমার সাথে কোনো যোগাযোগ নেই, কোম্পানির সাথে। পরে আমি মধুরে জিজ্ঞাসা বললাম যে এমন এমন সমস্যা, লাশটা কি করা যায়। পরে বলছে লাশটা দেশে পাঠা দেওয়া হয়, 1 সপ্তাহের ভিতরে সবকিছু কমপ্লিট করে লাশটা দেশে পাঠা দেওয়া হয়। তারপর থেকে চিন্তা করলাম আমি হসপিটালতে বেরিয়ে যাবো আর একটা ধাক্কা খাই। একজন লোক অনেক লম্বা, এত লম্বা, তার শরীরে তো সুগান ছড়াইতেছে। আমার বলছে আজ থেকে তুমি অনেক মুক্ত, তুমি নিশ্চিন্তে থাকো, কোনো সমস্যা নেই। তখন আমি একটু অবাক হইলাম যে আসলে কি, হঠাৎ আমাকে এই কথা কেন বললো। পিছনে তাকায় দিয়ে লোকটা নাই। তখন আমি একটু অনেক ভয় পাই গেছিলাম। হয়তো ভাবলাম হয়তো কোনো একটা সমস্যার কারণে হয়তো কোনো কিছু একটা বোল টুল দেখছি, হয়তো তেমনও হতে পারে। সে বইটা মনে ভিতরে আক্রান্ত হয়ে গেছিল। তো রাসেল ভাই আজও আমি একা ঘুমাইতে পারি না, কারণ ঘুমাইতে গেলে রাসেল ভাই আমি ঘুমাই থাকলে আমি যে রুমে ঘুমাই এ রুমে নিয়মিতই মোমবাতি, আগরবাতি, কিছু হার, কিছু সবসময় আমার রুমের ভিতরে মাঝখানে পরে থাকে। যেখানে আমি খাওয়া দাওয়া করি এখানে রুমে মাঝখানে বসে খাওয়া দাওয়া করতাম, সেইখানে পরে থাকতো প্রত্যেকদিন। এখনো নিয়মিত, এখনো প্রায় সময় ঘটে, কিন্তু আবার আপাতত মাসানিক ধরে ঘটনা একটু কিছুটা কম হইতেছে, কিন্তু নিয়মিত এগুলো ঘটতেই আছে। কিন্তু এখন রাসেল ভাই একা ঘুমাইতে পারি না, সে শরীরে জ্বরটা আছে। রাসেল ভাই প্রতিদিন রাত্রেবেলা আমার জ্বর ওঠে, দিনের বেলা আলহামদুলিল্লাহ আমি ভালো সুস্থ করি, রাত্রেবেলাটা পারি না। রক্ত পরীক্ষা করলাম, পশা পরীক্ষা করলাম, কত কিছু পরীক্ষা করলাম। রাসেল ভাই এখনো পর্যন্ত আমি জ্বরটা কি জন্য এটা করতে পারতেছি না। আর এখানে রাসেল ভাই একটা কথা বলি, এখানে কোনো সৌদি আরবে তাবিজ তবিজ বা এরকম কিছু চলে না। বাংলাদেশে যায় তাবিজ তবিজ দিয়ে বন্ধু, এখানে শুধু একমাত্র কিছু দোয়ার উপর নির্ভর আর কিছু পানি পরে কিছু দিয়েই এখানের উপর নির্ভর করা চলে। কিন্তু রাসেল ভাই ভৌতিক ঘটনাটা আসলে এরকম, যার সাথে ঘটে সে বোঝে তার বেদনা। এবং আমরা চলে যাব আমাদের পরবর্তী অতিথির কাছে। আশা করছি যে তার যে শোনানো ঘটনাটা সেই ঘটনাটা আপনাদের ভালো লাগবে। চলুন শুনে আসি। আপনার নামটা প্লিজ একটু বলবেন, কোথা থেকে এসেছেন, তারপরে আপনার ঘটনায় যাব। হ্যালো লিসেনার্স, আমি SM মাসুক আপনাদের সাথে আজকে আরো একটা স্টোরি শেয়ার করব। এই যে স্টোরিটা, এটা আমার খুবই ক্লোজ একটা ফ্রেন্ডের কাছ থেকে শোনা। স্টোরিটা আনুমানিক 2008 to 10 এই টাইমটার মধ্যে, 2008 বা 10, মানে অলমোস্ট 1 যুগ আগে। সো স্টোরির লোকেশনটা আমি বলছি না স্বাভাবিকভাবেই, বাট এটা হচ্ছে খুবই রিমোট একটা গ্রামে।
কিছুটা পাহাড়ি এলাকা টাইপের একটা খুবই রিমোট গ্রাম, সেই গ্রামের ঘটনা। তো ঘটনার মূল যে জায়গাটা সেটা হচ্ছে গ্রামের সাইডে জঙ্গলের কাছাকাছি একটা জায়গা আছে যেটার নাম হচ্ছে বিধবার চালা। এখন চালা মানে জিনিসটা জায়গাটা এরকম, মূল গ্রাম থেকে একটু সাইডে জঙ্গলের মধ্যে এবং বেশ ঘন বনের মাঝখানে হচ্ছে একটা জায়গা যেখানে একটা সাইড হচ্ছে পানি, পানির পরে হচ্ছে ওপেন যেখান থেকে দূরে গ্রামটা দেখা যায়, আর আরেক সাইডে হচ্ছে এই হাফ সার্কেল শেপে একটা মাঠ, অর্থাৎ অর্ধবৃত্ত আকৃতিতে একটা মাঠ। মাঠের এক সাইডটা পানি আর অন্য সাইডটা আর কি, বাকি সাইডগুলো সবগুলো হচ্ছে ঘন জঙ্গল। সো ঘটনাটা যেদিন হয় সেদিন হচ্ছে একটা বিয়ের অনুষ্ঠান ছিল। আমি যার কাছ থেকে শুনি, আমার ফ্রেন্ড, সে বিয়ের অনুষ্ঠান শেষ হওয়ার পরে বেশ আর কি সব আনুষ্ঠানিকতা শেষ। সো গ্রামের যেটা হয় যে ইয়াং পোলাপন যারা থাকে তারা হচ্ছে ওই বিয়ে বাড়িতে ওখানে আনন্দ উৎসব বা গান বাজনা করতে থাকে। তো যথারীতি ওই দিন বেশ রাত হওয়ার পরে আমার ওই ফ্রেন্ড হঠাৎ করে ডিসাইড করলো যে এখানে না থেকে আমরা বিধবার চালায় যাই, ওখানে বসি কিছুক্ষণ আড্ডা দিই। তো হয়তো সবাই টায়ার্ড ছিল বা ডিফারেন্ট প্ল্যান্স ছিল, কার কেউ যেতেছে না। তো আমার ওই ফ্রেন্ড এবং ওর এক কাজিন, এক ছোট ভাই ডিসাইড করলো যে আচ্ছা আর কেউ না গেলে আমরাই যাবো ওখানে, যে আড্ডা দিই বা তাস খেলি সামথিং। এবং ওই দিন জ্যোৎস্না রাত ছিল, পূর্ণিমা, ফুল মঞ্চ। তো ওরা যথারীতি ওখানে চলে গেল। এখন গভীর রাত প্লাস জ্যোৎস্না রাত প্লাস একদম রিমোট একটা গ্রাম, এটা শুনলে মনে হয় যে রাতের গ্রাম, তার মানে খুবই নিস্তব্ধ। বাট রাতের গ্রামে যারা থাকছে তারা জানে যে এটা মোটেই একদম সাইলেন্স নাই। রাতের গ্রাম মানে অদ্ভুত একটা মিউজিক, আমি নয়েজ বলবো না, ইটস লাইক এ মিউজিক, প্রচুর শব্দ থাকে। বাট একই সাথে একটা যেটা ব্যাপার থাকে যে জঙ্গলের মধ্যে ওখানে প্রচুর গাছপালা থাকে, নয়েজ পাস হওয়ার, সাউন্ড পাস হওয়ার খুবই সোর্স থাকে অনেক বেশি, এবং চারিদিকে পাতা পড়া, বেশ ছমছম একটা পরিবেশ। এবং এর ফলে কি হয় যে জঙ্গলের মধ্যে কেউ যদি হাঁটাহাঁটি করে, বেশ দূর থেকেও গ্রামে সেই সাউন্ডটা শুনতে পাওয়া যায়, এবং এত ক্লিয়ারলি স্পেসিফিক যে কেউ কোন দিক দিয়ে হাঁটতেছে, কোথায় থেকে কোথায় যাচ্ছে, মুভ করছে, পাতার মধ্যে এই মুভমেন্টের সাউন্ডটা খুব ক্লিয়ার বোঝা যায়। বাট এটা সাইলেন্স না, মানে রাতের পোকামাকড়, পাখি, রাত জাগা প্রাণী, সবকিছু, বাতাস, সবকিছু মিলে অদ্ভুত একটা মিউজিক ক্রিয়েট হয়, খুবই চমৎকার। যারা গ্রামের রাত কাটানোর অভিজ্ঞতা আছে তারা খুব ভালো জানেন, গ্রামের যারা লিসনার্স। এনিওয়েজ, তো ওরা বেশ গভীর রাত ওইখানে বসে রয়েছে, আড্ডা দিচ্ছে। সামনে পুকুর, পেছনে অর্ধবৃত্ত আকৃতিতে হাফ সার্কেলে আর কি জঙ্গল। তো হঠাৎ মাঝরাতের দিকে পূর্ণিমা, সবকিছু দেখা যাচ্ছে, খুবই সুইট সাউন্ডস। সাডেনলি সব সাউন্ড থেমে গেল, মানে ইটস সাইলেন্ট। সাডেনলি কোনো প্রকার সাউন্ড হচ্ছে না, বাতাস নেই, কিচ্ছু না, নাথিং। ইট ওয়াজ পিন ড্রপ সাইলেন্স। এরকম অবস্থায় এই ব্যাপারটা আমার ফ্রেন্ডরা নোটিস করলো যে সামথিং ইজ রং। কোনো সাউন্ড নেই, সবকিছু হঠাৎ করে থমথম হয়ে গেছে। এ সময় আমি বলছিলাম যে জঙ্গলের মধ্যে পাতা পড়া থাকে, সো কেউ মুভ করলে সেই সাউন্ডটা স্পষ্ট শোনা যায় অনেক দূর থেকে। ওরা শুনতে পারলো যে ওদের উল্টা দিকে জঙ্গলের ভেতর থেকে, দূর থেকে কেউ একজন হেঁটে হেঁটে এদিকে আসতেছে। সো এটা খুবই নর্মাল একটা বিষয় ওদের কাছে মনে হইলো, যে হয়তো আমাদের ফ্রেন্ডরা যারা আছে তারা জয়েন, মানে ওরা এখানে আসে তো ফ্রেন্ডসরা জানে, সো তারা হয়তো জয়েন করার জন্য আসতেছে কেউ। তো ওরা অপেক্ষা করতেছে যে ফ্রেন্ডটা কখন আসবে। পায়ের শব্দ ধীরে ধীরে জঙ্গলের মধ্যে দিয়ে আগে আসতেছে ওদের দিকে, একটু একটু করতে করতে একদম কাছাকাছি চলে আসছে। ওরা অপেক্ষায় আছে যে আমরা তাকে থাকলেই আর কিছুক্ষণের মধ্যেই যে আসে সে জঙ্গল থেকে এই মাঠের মধ্যে পা দিবে। এবং খুব বেশ ছোট একটা জায়গা, না বেশ ছোট না, মানে মোটামুটি দেখা যাওয়ার মতো একটা জায়গা। সো জঙ্গল থেকে বেরে মাঠে পা দিলেই চাঁদের আলোতে তাকে স্পষ্ট দেখা যাবে। কিন্তু আর অবাক হয়ে খেয়াল করলো যে পদশব্দটা ওদের দিকে, যে পার্সনটা বা যাই হোক ওদের দিকে আসতেছিল, সে মাঠের ঠিক কিনারে জঙ্গলের ভেতরে গাছের ছায়া এসে দাঁড়ায় গেল। অর্থাৎ সে আর 1-2 স্টেপ আসলেই হচ্ছে সে যে মাঠে চলে আসবে, তাকে দেখা যাবে, কিন্তু সে সেটা করতেছে না, সে দাঁড়িয়ে রয়েছে। ওরা এবার একটু চিন্তা করতেছে যে এটা কে হইতে পারে, কি।
কয়েক সেকেন্ড পরে ফুটস্টেপটা, যেহেতু আমি বলতেছিলাম যে মাঠটা হচ্ছে হাফ সার্কেল শেপের, ওদের সরাসরি সামনে চলে আনা ঈশা ডান দিকে হাঁটতে 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 ওদের একদম ডান কর্নারে পানির কিনারে ওইখানে চলে গেল। ওরা ফুটস্টেপ ফলো করে শুনতেছে, বুঝতেছে যে এই শব্দটা কই থেকে কই যেতেছে, বাট এখনো দেখতেছে না। সে যথারীতি সামনের মতো একদম কর্নারে এসে দাঁড়াইছে। আরেকটু আগালি পুকুরে কিনারে গেলে তাকে দেখা যাওয়ার কথা, কিন্তু সেটা করতেছে না। আবার ফুটস্টেপটা মুভ করা শুরু করলো, করতে 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 আবার ওদের একদম লেফট কর্নার পর্যন্ত আসলো। এইবার ওরা একটু ভয় পাইতেছে যে এটা কি, মানে ফার্স্ট ওদের থটটা ছিল যে হয়তো বন্ধুরা কেউ মজা করতেছে, এখন ওদের কাছে মনে হচ্ছে এটা কি ডাকাত বা এরকম কেউ কিছু হবে। বাট ওরা এই লজিকটা বের করতে পারতেছে না, বিকজ এই মুহূর্তে এরকম হওয়ার কথা না গ্রামের মধ্যে এই জায়গায়, এবং ওদের কাছে এরকম কোন ভ্যালুয়েবল জিনিসও নাই যার জন্য ডাকাত আসবে। এই ফুটস্টেপটা এরকম 2-3 ওদের ঘিরে, মানে হাফ সার্কেলে ঘুরতেছে ওদের চারপাশ দিয়ে, এবং ওদের পেছনে তখন পুকুরের পরে বিস্তীর্ণ ক্ষেত, দূরে গ্রাম, পেছনে কেউ নেই, চাঁদের আলোতে স্পষ্ট পুকুর এবং লম্বা পুকুর, এবং সামনে অর্ধ চন্দ্রাকৃতি বা হাফ সার্কেল শেপে হচ্ছে জঙ্গল। এই ফুটস্টেপটা এই হাফ সার্কেলের কর্নারে ঘুরতে 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 একসময় ওদের সামনে আইসা আবার দাঁড়াইছে। সামনে বলতে মাঠে আসেনি, ওদের ঠিক ফেস বরাবর জঙ্গলের ভেতরে দাঁড়াইছে, যে আর এক স্টেপ আসলেই দেখা যাবে। তো এইবার ওরা এই টেনশনে থাকতে না পেরে ওরা উঠে দাঁড়াইছে এবং একটু একটু করে হাঁটা শুরু করছে যে দেখি এটা কে। তো ফুটস্টেপটা ওদের সামনে ঠিক জঙ্গলের মধ্যে মুভ করতেছে, দাঁড়ায় নিয়ে একটু সাউন্ড দিয়ে যে আমি এখানে, অ্যাজ ইফ যে সে চ্যালেঞ্জ করতেছে যে আমি এখানেই আসি, জাস্ট মাঠ পার হয়ে জঙ্গলে ঢুকলেই আসি, চলে আসো আসো। এবং ওরাও ধীরে ধীরে আগে যেতেছে, ডাকতেছে কে কে, কোনো সাউন্ড নাই, জবাব নাই। হঠাৎ করে ওদের পেছন থেকে, অর্থাৎ পুকুর যেদিকে, ওদিক থেকে একটা ঢিল বা কিছু একটা উড়ে এসে অ্যাজ ইফ কেউ একটা পাথর বা ডাল কিছু একটা থ্রো করলো, যেটা ওদের দুজনের মাথার উপর দিয়ে ওদের ঠিক সামনে জঙ্গলে যেখানে লোকটা থাকার কথা ওইখানে যায় পড়লো। ধুপ, যেখানে 1 সেকেন্ড আগে ফুটস্টেপ ছিল ওইখানে একটা ভারী কিছু এসে পড়লো, এবং সেটা পড়লো ওদের পেছন থেকে, যেখানে মাঠ এবং একটা বিশাল পুকুর, পুকুরের পরে বিশাল ধান ক্ষেত বিস্তীর্ণ, যেখানে দূর দূরান্তে কেউ ছিল না, ঘুরে আসা সম্ভব না, বা অত দূর থেকে থ্রো করে মাঠের অপোজিটে জঙ্গল পর্যন্ত পাঠানো সম্ভব না সাডেনলি। এবং এই জিনিসটা হঠাৎ এত আচমকা হইল বিকজ ওদের সামনে একটা কিছু টেনে ভয় ছিল, বাট এইভাবে পেছন থেকে কিছু একটা আসতেছে এটা ওরা আশাও করেনি। ওরা কিছুক্ষণের জন্য ফ্রিজ হয়ে গেল। ফ্রিজ হওয়ার পরে সাডেনলি ওরা রিয়েলাইজ করলো যে ঘটনাটা কি, এখানে কোনোভাবেই পসিবল না কেউ থাকা, এবং ওরা একা নাই, আশেপাশে কিছু একটা আসছে যেটা মানুষ না, বিকজ মানুষের পক্ষে এরকম একটা ভারী কিছু একটা এত দূর থেকে ঢেলে আনা পসিবল না। এটা রিয়েলাইজ হওয়ার সাথে সাথে ওরা ওরা এখান থেকে দৌড়ে জঙ্গলের ভেতর দিয়ে বেরিয়ে নিয়ে ঘুরে ওদের বাড়ির দিকে যাওয়া শুরু করলো। অ্যান্ড আমার ফ্রেন্ডের অ্যাকচুয়ালি ওই মোমেন্টে কি হয়েছে এটা খেয়ালও নাই, ও দৌড় দিছেও জানে যে বাড়িতে আসছে। ওর যে কাজিন ছিল সে বলছে যে যখন আসতেছে ওর কাছে মনে হয়েছে যে পেছনে কোনো একটা হাসির শব্দ শুনতে পেয়েছে বা এরকম কোনো সাউন্ড। অ্যান্ড পরের দিন ওরা ওদের ফ্রেন্ডদের সাথে দেখা করে এবং ঘটনাটা শেয়ার করে, এবং তারা একদম ডেসপায়ার্ড যে আমরা কেউ এই মজা করিনি। এবং এই ধরনের এটা যদি তার ফ্রেন্ডরা যে যোগ করতো সেক্ষেত্রে অবশ্যই 1-2 দিন পরে এটা প্রকাশ করে দিত মজা নেওয়ার জন্য যে আরে তোদের ভয়তে একাইছি, ভয় পাইছিস। বাট টিল দিস ডে, আজকে 1 যুগ পার হয়ে গেছে, সে ফ্রেন্ডদের সাথেও এখনো জিজ্ঞেস করে যে সত্যি করে বলতো তোরা কেউ ছিলি নাকি? তারা কেউ ছিল না। অ্যান্ড এটি কিভাবে হয়েছে, কে করছে, তার কোনো ব্যাখ্যা ওদের এখন পর্যন্ত নাই। বাট ওই জায়গাটাতে ওরা এরপরেও ফ্রিকুয়েন্টলি অনেকবার আড্ডা দিছে, সবাই 3-4-5 মিলা রাত ভরে আড্ডা দিছে, এরকম কিছু হয় নাই। বা সেদিন রাত্রে কেন হয়েছিল, কি ছিল, তার উদ্দেশ্য কি ছিল, ওদের ক্ষতি করা না ওদের ভয় দেখানো না ওখান থেকে সরাই দেওয়া, এর কোনো ব্যাখ্যা আজ অবধি ওরা কেউ পায়নি।
এবং আমরা চলে যাব আমাদের পরবর্তী অতিথির কাছে। আশা করছি যে তার যে শোনানো ঘটনাটা, সেই ঘটনাটা আপনাদের ভালো লাগবে। চলুন শুনে আসি। আপনার নামটা প্লিজ একটু বলবেন, কোথা থেকে এসেছেন, তারপরে আপনার ঘটনায় যাব। ধন্যবাদ রাসেল ভাই, আমাকে ঘটনা বলার সুযোগ দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। রাসেল ভাই, ফেনী জেলা শহর থেকে একটু ভিতরে গেলে, বিশেষ করে এই যে সোনাগাজী বা দাগভুঞ্জা দিকে রাস্তাগুলো যে আছে, রাতের বেলায় একদম অন্যরকম হয়ে যায়। মাইলের পর মাইল ফাঁকা জায়গা, আর রাস্তার ঠিক পাশে অনেক পুরনো সব পারিবারিক কবরস্থান। তো রাসেল ভাই, আমি রিপন, আমি বলতেছি আদিতমণি লালমিহাট থেকে। আর ঘটনাটা আমাকে যিনি শেয়ার করেছে তার নাম হচ্ছে শাহেদ। তো আজকের এই ঘটনাটা যেটা আমি শেয়ার করব, এটা আমার এক পরিচিত বড় ভাই, তার নাম হচ্ছে শাহেদ। ওনার সাথে এই ঘটনাটা ওনার সাথে নিজের সাথে ঘটে। তো এই ঘটনাটা আমি যখন শাহেদ ভাইয়ের মুখ থেকে শুনি, তখন আমার নিজেরই 2 দিন রাতে একা বাইরে যেতে ভয় লেগেছিল, এতটাই ভয়ানক ঘটনা। তো ঘটনাটা ছিল প্রায় 3 বছর 3 আগের ঘটনা। 2025 থেকে শুরু করে এটা হচ্ছে 2022 সালের ঘটনা আর কি। তো শাহিদ ভাই ফেনী সদর থেকে একটা কাজ শেষ করে ওনার গ্রামের বাড়ি ফিরতেছিলেন মোটরসাইকেলে। তো রাত প্রায় তখন 12:30 বাজে। তো ফেনীর ওই দিকে রাস্তাগুলোতে ল্যাম্প পোস্ট খুব একটা নেই, যা ভরসা ওনার বাইকের হেডলাইটটাই। শুধুমাত্র হেডলাইটের আলো দিয়ে রাস্তা দিয়ে চলতে হয়, কোনো ধরনের ল্যাম্পপোস্ট নেই। তো শাহিদ ভাই যখন একটা পুরো বাজারের মোড় পার হলেন, দেখলেন যে সামনে একটা বিশাল বাগান, আর তার ঠিক পাশেই গ্রামের পুরনো কবরস্থানটা। স্থানীয়রা জায়গাটাকে খুব একটা সুবিধার মনে করে না, কারণ ওখানে অনেক বড় বড় সব গাছপালা আর কবরগুলো একদম রাস্তার সাথে লাগানো। ঠিক যখন তিনি কবরস্থানে অতিক্রম করতেছিলেন, হঠাৎ ওনার বাইকের ইঞ্জিনটা একটা অদ্ভুত শব্দ হয়ে বন্ধ হয়ে গেল। মাঝ রাস্তার বাইক বন্ধ হওয়া তো অস্বাভাবিক কিছু না, কিন্তু শাহিদ ভাই খেয়াল করলেন যে চারপাশে হঠাৎ করে যেন খুব ভারী হয়ে এসেছে। একদম পিনপতন নীরবতা, কোনো ধরনের মনে হয় শব্দ নেই, একদম সব মানে একদম নিশ্চুপ। এমনকি রাতের বেলা তো সবসময় দিক দিয়ে গেলে ঝিঝি পোকার ডাক শোনা যেত, কিন্তু আজকে যেন ঝিঝি পোকার ডাকও শোনা যাচ্ছে না। তিনি বারবার সেই বাইকের কিকবারের মধ্যে সবসময় মানে বারবার কিক মারতেছেন, কিন্তু স্টার্টই হচ্ছে না। তো হঠাৎ ওনার মনে হলো যে কবরস্থানের ভিতর থেকে কেউ একজন ওনাকে ডাকতেছে, খুব নিচু স্বরে, অনেকটা ফিসফিস করে বলতেছে, একটু এদিকে আসবা বাবা, একটু সাহায্য করো। এভাবে একটু খুবই ক্ষীণ স্বরে, নিচু স্বরে কেউ একজন ডাকতেছিল। তো শাহিদ ভাই তার হাতে থাকা টর্চ একটা ছিল, তার কাছে টর্চ, যেহেতু রাতে চলাফেরা করেন তিনি, তার কাছে টর্চ থাকে। তো তিনি টর্চটা সেই কবরস্থানের দিকে তাক করলেন এবং দেখলেন যে কবরের শাড়ির মাঝখানে একটা সাদা কাপড় পরা একটা অবয়ব দাঁড়িয়ে আছে। লোকটা দেখতে বয়স্ক, খুব কুঁজো হয়ে দাঁড়িয়ে আছেন। শাহিদ ভাই ভাবলেন হয়তো গ্রামের কোনো বৃদ্ধ পথ হারিয়ে ফেলেছে, তো এই জন্য হয়তোবা তিনি কবরের মধ্যে না জানা সত্ত্বেও ঢুকে পড়েছেন। তো রাসেল ভাই, শাহিদ ভাই যখন লোকটার দিকে এগিয়ে যাচ্ছেন, লোকটা যেন তত দূরে সরে যাচ্ছে। যেহেতু শাহিদ ভাই ভাবলেন যে হয়তো লোকটা বিপদে পড়েছে, সাহায্য করা দরকার, তো এই জন্য শাহিদ ভাই যত লোকটার দিকে এগিয়ে যাচ্ছেন, লোকটা তত দূরে সরে যাচ্ছে। একটা পর্যায়ে লোকটা একটা নতুন খোঁড়া কবরের সামনে গিয়ে স্থির হয়ে দাঁড়ালেন। শাহিদ ভাই কাছে গিয়ে বললেন, চাচা, আপনি এই মাঝরাতে এখানে কি করতেছেন, বাড়ি যাবেন না? লোকটা কোনো কথা বললো না, শুধু হাত তুলে ওই নতুন কবরের ভিতরটা দেখালো। শাহিদ ভাই কৌতূহলবশত টর্চের আলোটা কবরের ভিতরে ফেললেন। দেখলেন যে কবরের তলায় একটা পুরনো ঘড়ি পড়ে আছে। উনি যখন হাত বাড়িয়ে ঘড়িটা তুলতে যাবেন, হঠাৎ ওনার মনে পড়লো এই ঘড়িটা তো বহু বছর আগে এই ঘড়িটা তো হুবহু ওনার মরহুম দাদার ঘড়ির মতো। শাহিদ ভাইয়ের যে মরহুম দাদা ছিলেন, তার একটা ঘড়ি ছিল, আর দাদাকে সবসময় যদি দেখতেন, তার সাথে একটা ঘড়ি ছিল যেটা খুবই পরিচিত। তো এই ঘড়িটা তার, যেটা ওনাকে দাফন করার সময় ওনার সাথেই ছিল। যেহেতু তার অনেক শখের একটা ঘড়ি ছিল তার এই শাহিদ ভাইয়ের দাদার। তো দেখা যায় যে সবাই এটা যুক্তি দিয়ে আর কি হয়েছিল যে আচ্ছা ঠিক আছে, ঘড়িটা যেহেতু উনি সবসময় পড়তেন, ওটা ওনার অনেক প্রিয় ছিল, ঘড়িটা ওনার সাথে দেয়া যাক। তার মানে এই না যে তার হাতে দেয়া, বিষয়টাই তা না, জাস্ট কবরে এক সাইডে ঘড়িটা রেখে দিয়েছিল যখন তাকে কবর দেওয়া হয়। আমি রাসেল ভাই দুঃখিত, এটা আসলে
একটা মানে অনেকের কাছে এটা বিশ্বাসযোগ্য না হতে পারে যে ঘড়ি সাথে দিছি, এটা কেমন কথা। আসলে ওই শাহেদ ভাই জানিয়েছে যে উনি নাকি সবসময় ঘুরে ঘুরতে থাকতেন, ঘুমানোর সময় কন, খাওয়ার সময় কন, কোথাও গেলে সবসময় ওনার একটা ঘড়ি ছিল, ওই ঘড়িটা সবসময় পড়তেন। তো যাই হোক, ওই ঘড়িটা কি উনি মারা যাওয়ার পর ওনার সাথে দেওয়া হয়েছিল, হয়তো বা উনি রিকোয়েস্ট করে গিয়েছিলেন, যার কারণে দেওয়া হয়েছিল। তো শাহেদ ভাই যখন তো ওই লোকটার কথা শুনে ঘড়িটা তুলতে যাবেন, তো দেখেন যে এই ঘড়িটা সেই ঘড়িটা। তো তিনি এটা দেখে তো চমকে উঠে তিনি পিছনে তাকালেন এবং লোকটাকে জিজ্ঞেস করার জন্য যে মানে এটা ঘড়ি কার। তো যখনই তিনি হলো লোকটাকে জিজ্ঞেস করার জন্য পিছনে তাকালেন, কিন্তু রাসেল ভাই অবিশ্বাস হলো সত্যি এটা যে সেখানে কেউ নেই। সেকেন্ডের মধ্যে যেন লোকটা মানে ভোজবাজির মতো উধাও হয়ে গেছে। ঠিক তখনই শাহিদ ভাই খেয়াল করলেন কবরের তলা থেকে ঘড়িটার টিকটিক শব্দ শোনা যাচ্ছে, কিন্তু ওনার হাত ওই কবরের তলার দিকে টেনে ধরছে কি যেন। মাটির ভিতর থেকে একটা পচা 5টা ফ্যাকাশে হাতের আঙ্গুল বের হয়ে ওনার কবজিটা যেন শক্ত করে ধরে ফেললো। হাতটা এত ঠান্ডা ছিল যে শাহিদ ভাই মনে করলো যে ওনার রক্ত যেন জমাট হয়ে যাচ্ছে। তো শাহিদ ভাই মানে আকস্মিকভাবে যখন ওনার হাত টেনে ধরলেন, উনি এতটা ভয় পেলেন যে উনি কি করবেন, সেন্সলেস হবেন কিনা, মানে না দৌড় দিবেন, মানে কোনো কিছুই তিনি কুল কিনারা পারতেছিলেন না। তো তিনি প্রাণ বাঁচানোর জন্য হাতটা ছাড়িয়ে দিলেন এক দৌড় বাইকের কাছে। এবার অলৌকিকভাবে বাইকটাকে তিনি চেষ্টা করলেন যে একবার চেষ্টা করা যাক, এবং এক কিকে দেখা যায় যে সেই বাইকটা স্টার্ট হয়ে গেল। অথচ কিছুক্ষণ আগে সেই বাইকটাতে কতবার যে তিনি কিক দিছেন, পা দিয়ে যে কিক যে দেয়, যে ওইভাবে কিক দিছিলেন, কিন্তু কোনোভাবেই গাড়িটা স্টার্ট নেয়নি। অথচ এখন একবারে যখন তিনি যে একটা গাড়িতে একবার কিক দেন, সঙ্গে সঙ্গে গাড়িটা স্টার্ট নেয়। তো তিনি যখন বাইক চালিয়ে সামনের দিকে এগোচ্ছেন, হঠাৎ তার কাছে লুকিং গ্লাসে তিনি একবার নজর দিল, যে দেখলো যে পিছনে কিছু দেখা যায় কিনা। শাহেদ ভাই যেটা দেখলেন, পিছনে সেই কুজু লোকটা একদম রাস্তার মাঝখানে দাঁড়িয়ে ওনার দিকে তাকিয়ে হাসতেছে। আর লোকটার চোখ দুটো দিয়ে টকটক করে লাল একটা আলো বের হচ্ছে। তো এটা দেখে তো শাহেদ ভাই এতটাই ভয় পেয়ে যান, মানে সেটা খুবই বলার বাইরে। তো শাহেদ ভাই কোনো মতে সেদিন বাড়ি আসলেন এবং পরের দিন ওনার প্রচণ্ড জ্বর এলো। আর সবচেয়ে অদ্ভুত ঘটনা কি জানেন রাসেল ভাই, ওনার যে হাতটা ওই কবরের ভেতর কেউ ধরেছিল, সেই হাতের কবজি দিয়ে একদম পোড়া দাগের মতো 5টা আঙ্গুল ছাপ পড়েছিল। সে দাগটা নাকি এখনো আছে ওনার হাতে। তো ফেনীর ওই নির্দিষ্ট কবরস্থান দিয়ে আজও নাকি গ্রামের মানুষ আসলে একা যেতে বা চলাফেরা করতে খুবই ভয় পায়। শাহেদ ভাই এটা জানিয়েছেন। তো রাসেল ভাই, বিজ্ঞানের এই যুগে আসলে বসে হয়তো আমরা এইগুলো এড়িয়ে যাই, কিন্তু শাহেদ ভাইয়ের এই কবজির দাগ আজও আমাদের মনে করিয়ে দেয় যে অন্ধকারের বাসিন্দা যারা, তারা আমাদের মাঝে, আমাদের আর কি পৃথিবীতে উকি দেয় মাঝে মাঝে। যাই হোক, তো রাসেল ভাই, ফেনীর ঘটনাটা জানি না কেমন লাগলো। তো এই ছিল আমার ঘটনা। আসসালামু আলাইকুম। এই মুহূর্তে আমার সঙ্গে আছেন আপনাদের অত্যন্ত পছন্দের একজন মানুষ, যিনি হচ্ছেন আফনান ভাই। তাকে আমি বলেছিলাম এবং তিনি একটা ঘটনা পাঠিয়েও দিয়েছেন। তার সেই ঘটনাটি আমি এখন আপনাদের জন্য প্লে করছি। আশা করছি আপনাদের সবার ভালো লাগবে। চলুন শুনে আসি আফনান ভাইয়ের ঘটনাটি। প্রিয় লিসেনার্স, আসসালামু আলাইকুম। আমি আফনান, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। প্রিয় লিসেনার্স, এবারের ঘটনাটি কিন্তু বেশ অন্যরকম। ওনার নাম ফাইজান রহমান। ওনার বাড়ি ঢাকা জেলার দক্ষিণ কেরানীগঞ্জের হাসনাবাদে। চলুন ঘটনায় চলে যাই। ঘটনাটি কেরানীগঞ্জ উপজেলার বাস্তা ইউনিয়নের গোয়ালখালী নামক গ্রামের। ঘটনাটি যার সাথে ঘটে তার নাম মোহাম্মদ আব্দুল করিম। আর ঘটনাটি যিনি ফাইজান রহমানকে দিয়েছেন তার নাম সুমাইয়া আফরোজ, যিনি বর্তমানে নারায়ণগঞ্জের 2500-এর পরাবদী ইউনিয়নের বাসিন্দা। এই ঘটনাটি তিনি তার এক আত্মীয়ের কাছ থেকে সংগ্রহ করেছেন। ঘটনাটি 1981 কিংবা 82 বা 83 এরকম সালের মধ্যে ঘটেছে বলে অনুমান করা হয়। গোয়ালখালী গ্রামের একজন ইমাম সাহেব, যার নাম মোহাম্মদ আব্দুল করিম, ছিলেন নিজের এলাকায় অত্যন্ত প্রভাবশালী এবং শ্রদ্ধাভাজন একজন ব্যক্তি। তিনি শুধু মসজিদের ইমামই ছিলেন না, জিন ভূত সম্পর্কিত চিকিৎসার জন্য তিনি সকলের কাছেই বেশ পরিচিত ছিলেন।
এলাকায় কারো এই ধরনের প্যারানরমাল সমস্যা হলেই তাকেই ডাকা হতো। তার 2 ছেলে এবং 1 মেয়ে ছিল। ছোট ছেলের নাম হচ্ছে সামি। এই সামির কি হয়, হঠাৎ করে জ্বর হয়। উনি অবশ্য ছেলের এই জ্বরের দিকে খুব একটা মনোযোগ দিতে পারেননি, কারণ বাচ্চাদের এরকম টুকটাক জ্বর হয়ই, সর্দি কাশির জ্বর, এটা সাধারণ বিষয়। আর এলাকার মানুষ অনেকেই তার কাছে আসতেন, তাদের বিষয়ে ওনার চিন্তাটা একটু বেশি ছিল। একদিন কি হয়, আসরের নামাজের পর দূর গ্রামের একজন লোক এসে তার কাছে সাহায্য চায়। লোকটির ছেলে দীর্ঘদিন ধরে জিনের আসরে কষ্ট পাচ্ছে। আব্দুল করিম সাহেব বললেন যে আপনি চলে যান, আমি মাগরিবের নামাজের পর একা একাই চলে যাব ইনশাল্লাহ সেখানে। ওই গ্রামটা অবশ্য আব্দুল করিম সাহেব চিনতেন। উনি মাগরিবের নামাজের পর যাওয়ার প্রতিশ্রুতি দিলেন। মাগরিব নামাজ শেষ করে উনি রওনা দিলেন। একটা জায়গায় এসে নদী পার হতে হতো, তো নদী পার হন উনি। হঠাৎ করে ওই জায়গাটা ওনার কাছে কেমন যেন অচেনা মনে হতে থাকে। মাগরিবের পর পর তো অন্ধকার নেমে এসেছে, আর অন্ধকার হয়েও গেছে, বেশ অচেনা লাগাটাই স্বাভাবিক। আর পথটিও ছিল নির্জন। একটা সময় রাত গভীর হয়ে আসে, দূর থেকে এশার আজানের শব্দ ভেসে আসে। উনি চিন্তা করলেন যে নামাজ পড়ার জন্য তো একটা মসজিদ দরকার, দেখি একটা মসজিদ আশেপাশে পাই কিনা, তারপর না হয় সেই গ্রামে যাব। উনি আশেপাশে মসজিদের সন্ধান করলেন। হঠাৎ করে পথে দেখা মেলে এক অদ্ভুত টাইপের লোকের। অন্ধকারেই যার চোখ দুটো মনে হচ্ছিল খুব ঘন কালো, আর তার এমন চাহনি ভীষণ রকমের অস্বস্তিকর। সেই চাহনি যে কোনো মানুষকে বিরক্ত লাগিয়ে দেবে এমন চাহনি। ইমাম সাহেব তাকে মসজিদের কথা জিজ্ঞেস করলেন যে ভাই, আশেপাশে কোথাও মসজিদ রয়েছে? ওই লোকটি বলে ওঠে, এই তো 40 কদম সামনে যান, একটি মসজিদ পাবেন। লোকটিকে ধন্যবাদ জানিয়ে আব্দুল করিম সাহেব হাঁটতে শুরু করলেন। 40 কদমও যাওয়া লাগলো না, মাত্র অল্প কয়েক কদম যাওয়ার পর উনি কি মনে করে পেছন দিকে তাকালেন। কারণ হচ্ছে আব্দুল করিম সাহেব জানতে চেয়েছিলেন যে 40 কদম যাব, কোন দিকে যাব, ডানে বায়ে না সামনে। পেছন দিকে তাকিয়ে দেখা গেল কোনো লোকই নেই সেখানে। বিষয়টি ভয়ঙ্কর মনে না হলেও বেশ অদ্ভুত লাগলো তার কাছে। তবে উনি সামনের দিকে এগিয়ে গেলেন, ডানে বায়ে যান নাই। সত্যি প্রায় 40 কদম চলে এসেছেন, হঠাৎ করে সামনে একটি মসজিদ উনি দেখতে পেলেন। মসজিদটি এতটাই সুন্দর যে উনি জীবনে এমন ধরনের মসজিদ দেখেনি নাই। বিশেষ করে 80 দশকের শুরুর দিকে এমন মসজিদ বাংলাদেশে আসলে চোখে পড়তো না। মসজিদের ভেতরে উনি ঢুকে গেলেন। মসজিদের বাইরে থেকেই দেখতে পেলেন যে মসজিদের বাইরের দেয়ালে অনেক সুন্দর নকশা, মসজিদের ভেতরে মখমলের কার্পেট। ভেতরে প্রবেশ করার পরপরই তার শরীরটা খুব শীতল হয়ে আসে, মনে হচ্ছে এটা কোনো এক স্বর্গীয় স্থাপনা। তবে অদ্ভুতভাবে মসজিদটা না খালি। নামাজের সময় হয়ে এসেছে কিন্তু কোনো মুসল্লি নেই। দূরে যেহেতু মসজিদে আজান হয়েছে, এশার নামাজের আজান নিশ্চয়ই এখানেও হয়েছে, কিন্তু মুসল্লি কোথায়? বেশ কিছুক্ষণ অপেক্ষা করলেন, চিন্তা করলেন যে এবার আমি একাই দাঁড়িয়ে যাই, কি আর করা, আমাকে তো আর একটা জায়গায় যেতে হবে। উনি একাই নামাজ শুরু করলেন। উনি যখনই একা একা নামাজের জন্য প্রস্তুতি নিলেন এবং আকামত দিচ্ছিলেন একা একাই, তখন অদ্ভুত কিছু ঘটনা ঘটতে শুরু করলো। হঠাৎ করে মসজিদ ভরে গেল মুসল্লিতে। সবাই একই আকারের, একই রকমেরই চেহারা বলে মনে হচ্ছে। তাদের মুখমণ্ডলগুলো ছিল খুবই নিষ্প্রাণ, চোখগুলো গভীর কালো। তখন এই ইমাম আব্দুল করিম সাহেব উনি বুঝতে পারলেন যে অস্বাভাবিক কিছু ঘটতে যাচ্ছে না। তো এত সুন্দর মখমলওয়ালা মসজিদ এই গ্রামের মধ্যে তো আসার কথা নয়। যাই হোক, উনি নামাজ শেষ করলেন। নামাজ শেষ করার পর একজন মুসল্লি তার দিকে এগিয়ে এলো। সে বলল, হুজুর, আপনি আজ এখানে কেন এসেছেন? আব্দুল করিম সাহেব সাহস করে উত্তর দিলেন, কেন? নামাজ পড়ার জন্য, এটা মসজিদ, আল্লাহর ঘর, আমি নামাজ পড়ার জন্য আসছি। আর আপনারা সবাই কে? আপনাদের সবাইকে একই রকম দেখতে মনে হচ্ছে কেন? আপনাদের চাহনিগুলোও বেশ অদ্ভুত ঠেকছে আমার কাছে।
লোকটি মৃদু হাসি দিয়ে বলল, আমরা এই মসজিদের রক্ষক। আপনি এখানে এসে কাজটা ঠিক করেন নাই। আপনি আল্লাহর গোলাম বলে আপনাকে আজ ছেড়ে দিলাম। আমাদেরকে কেউ দেখতে পেলে তারা কিন্তু বাঁচে না। সতর্ক করে দিলাম, এই পথ দিয়ে আর কখনোই আসবেন না। এই কথার পরপরই মসজিদটি মুহূর্তের মধ্যে অদৃশ্য হয়ে গেল। আব্দুল করিম সাহেব নিজেকে একটি ধ্বংসপ্রাপ্ত স্থানের মধ্যে নিজেকে আবিষ্কার করলেন। তখনই আব্দুল করিম সাহেবের পুরো শরীর ভয়ে কেঁপে ওঠে। তিনি চিন্তা করলেন যে কোন ঝামেলায় উনি পড়লেন। উনি আর ওই দিকটাতে গেলেন না যেদিকে যাওয়ার কথা ছিল। উনি অশুভ কোনো কিছু আঁচ করতে পেরে দ্রুত গ্রামের পথে ফেরত এলেন। আসার সময় কোনো ধরনের কোনো সমস্যা হয়নি, তখন তার গভীর রাতও ছিল না। উনি সকালবেলা স্থানীয়দের কাছে কিছু তথ্য নেয়ার চেষ্টা করলেন। বিশেষ করে সকালবেলা উনি ওই দিকটাতে গিয়েছিলেন। যাওয়ার পর ওখানে যারা স্থানীয় ছিলেন তাদের কাছে উনি যখন এই মসজিদ সম্পর্কিত তথ্য জানতে চাইলেন, উনি জানতে পারলেন যে সেখানে বহু বছর আগে একটি মসজিদ ছিল। কথিত আছে যে ওই মসজিদে নাকি একদল জিন অবস্থান করে। মসজিদটা ধ্বংসপ্রাপ্ত হয়ে গেছে, তবে ওখানে কেউ গেলে নাকি ফেরত আসে না। এই জন্য ওই ধ্বংসপ্রাপ্ত স্থানের কাছে কেউ যেতে চায় না। বিশেষ করে 5 ওয়াক্ত নামাজের সময় কেউ এদিকে যেতে চায় না। অনেকেই নাকি ভয় পেয়ে মারা গেছে। এই ঘটনা যখন আব্দুল করিম সাহেব বুঝতে পারলেন, তখন উনি খুব চিন্তিত হয়ে পড়লেন যে বিকালবেলা কোন লোকটা এলো তার ছেলের জিনের আসর রয়েছে এটা বলার জন্য। আমি তাকে পাঠিয়েও দিলাম, আমি ওই দিকটাতে গেলাম, হঠাৎ করে একটা লোক আসলো, বলল যে 40 কদম সামনে মসজিদ। এরপর আমি ঢুকলাম, নামাজ পড়লাম, এরাও নামাজ পড়লো, আমাকে বলল ছেড়ে দিলাম আপনাকে, আমাদেরকে দেখলে কেউ বাঁচে না। ঘটনাটা কি আসলে? উনি না কোনো কিছু মেলাতে পারছেন না। আব্দুল করিম সাহেব স্থানীয়দের সাথে বলে গ্রামে ফেরত আসলেন, কিন্তু ঘটনার ভয়াবহতা তাকে খুব গভীরভাবে নাড়া দিয়েছিল। উনি গ্রামে ফেরত এসে এই ঘটনা নিয়ে কাউকে তেমন একটা কিছু বলেন নাই। তবে তার মনে সবসময় একটা প্রশ্ন উকি দিচ্ছিল যে আচ্ছা, জিনেরা তাকে নিয়ে গেল, ছেড়ে দিল, এত সুন্দর একটি মসজিদ, অথচ এত ভয়ঙ্কর, রহস্যটা কি? আদতে এটা মসজিদ নাকি অন্য কিছু? ইমাম সাহেব সেদিন প্রাণে বাঁচলেও গ্রামে ফিরে এসে তিনি দেখলেন যে তার ছোট ছেলে সামির জ্বর আরো বেড়ে গেছে। শুধু জ্বরই নয়, ছেলের চোখ দুটি ফ্যাকাশে, আহত থেকে অদ্ভুত রকমের ফিস ফিস শব্দ বের হচ্ছে। শব্দগুলো কোনো মানুষের ভাষার মতো নয়। ঘরে এক ধরনের ভারী অদৃশ্য উপস্থিতি তিনি অনুভব করতে লাগলেন। যেহেতু উনি জিন রিলেটেড চিকিৎসা করতেন, তাই উনি অশুভ কোনো কিছুর উপস্থিতি অবশ্যই বুঝতে পারতেন। ইমাম সাহেব একটা বিষয় কোনোভাবে বুঝতে পারছিলেন না যে আসলে কেন এমনটা হচ্ছে। তিনি কোরআন তেলাওয়াত শুরু করলেন ঘরে। তখন এই সামি ছেলেটা চিৎকার করে উঠল, চিৎকার করে বলে উঠল, তোমার যাওয়ার কথা ছিল না, তুমি আমাদের মসজিদের নিয়ম ভেঙেছ, আমরা তোমার কাছে এসেছি এখন। এই কথা শোনার পর আব্দুল করিম সাহেব স্পষ্টই বুঝতে পারলেন সামির কণ্ঠে জিনের আওয়াজ। কিন্তু কেন ওরা এটা বলছে, তোমার যাওয়ার কথা ছিল না, নিয়ম ভেঙেছ, আমরা তোমার কাছে এসেছি? আমি কোথায় গেলাম? ওরাই তো আমাকে বলল 40 কদম সামনে মসজিদ। আল্লাহর ঘরে আমি গিয়েছি, এতে অপরাধটা কি? ওরাই বা কেন আমাকে দেখালো? সেটা না দেখালে তো আমি যেতাম না। করিম সাহেব বুঝতে পারলেন সেই রহস্যময় মসজিদের জিনেরা এখন তার ছেলের দেহে প্রবেশ করেছে। ইমাম সাহেবকে তারা শাস্তি দিতে চায়, কিন্তু তিনি সাহস হারালেন না। পুরো রাত ধরে তিনি কোরআন তেলাওয়াত করলেন, রুকিয়া করতে লাগলেন, বিশেষ বিশেষ দোয়া পড়তে লাগলেন। পরবর্তী কয়েকদিনে গ্রামের পরিবেশ বদলে যেতে লাগলো। যদিও বা তার ছেলে সামির জ্বর কিন্তু ভালো হয় নাই, গ্রামের পরিবেশ তো বদলে যেতে লাগলো। বিভিন্ন পরিবার থেকে খবর আসতে লাগলো গ্রামের শিশুদের উপর অদ্ভুত রকমের কিছু বিষয় আসর করেছে, তারা জিন দ্বারা পজেসড হয়েছে। জিনে আসর করলে যে ধরনের আচরণ করে তারা সেই আচরণ করছে।
গ্রামের মুরব্বীরা আব্দুল করিম সাহেবের কাছে এসে এই সমস্যার কথা যখন জানালেন, তখন তিনি পুরো ঘটনাটি প্রকাশ করলেন। গ্রামের মানুষ তখন শঙ্কিত হয়ে পড়ল। সবাই মিলে সিদ্ধান্ত নিলেন একটি বিশেষ দোয়া অনুষ্ঠানের আয়োজন করতে হবে, মানুষদেরকে খাওয়াতে হবে। সেরকমের প্রস্তুতি সবাই নিতে লাগলেন। কিন্তু এই দোয়া অনুষ্ঠানের আগে আবারও কিছু অদ্ভুত ঘটনা ঘটতে লাগলো। ইমাম সাহেবের বাড়ি থেকে এক ধরনের অস্বাভাবিক আলো বের হতে দেখা যেত, যেটা গ্রামের লোকজন দেখত। পুরো গ্রাম এই ঘটনা ঘটায় মনে হচ্ছে স্তব্ধ হয়ে গিয়েছে। ইমাম সাহেবের বাড়িতে এই ধরনের সমস্যা দেখা দিয়েছে, গ্রামের অন্য মানুষদের বাড়িতে কি হতে পারে? রাতের বেলা এই আলো দেখা যেত, অদ্ভুত আলো বের হচ্ছে বা অদ্ভুত আলো তার ঘর থেকে বের হচ্ছে। কয়েকজন লোক এই আলোর উৎস খুঁজতে গিয়ে তারা দেখতে পেলেন যে এই আব্দুল করিম সাহেব তার ছেলে সামিরের পাশে বসে কোরআন তেলাওয়াত করছেন আর সামির চিৎকার করছে। এই কিন্তু আলোটা কেন দেখা যাচ্ছে এটাও বোঝা যাচ্ছে না, এ এক রহস্য। সামির চিৎকার করছে কোরআন তেলাওয়াত করা অবস্থাতে। একটা সময় সামি একদম নিস্তেজ হয়ে পড়ে। গ্রামের লোকজন তাকে মৃত মনে করল, তবে ইমাম সাহেব জানালেন যে আলহামদুলিল্লাহ তার ছেলে বেঁচে আছে। তবে এখনো নিশ্চিতভাবে বলা যাচ্ছে না তার ছেলেটা পুরোপুরি জিন থেকে মুক্ত হয়েছে কিনা। এইভাবেই চলতে লাগলো। ইমাম সাহেব গ্রামবাসীকে সতর্ক করে দিলেন তারা কেউ যেন নির্জন স্থানে বা অচেনা পথে নামাজ বা ইবাদতের উদ্দেশ্যে না যায় বা না দাঁড়ায়। মানুষ যেখানে নামাজ আদায় করে সেখানেই যেন যায়। কিন্তু গ্রামের বাচ্চাদের সাথে কেন এমনটা হচ্ছে? পুরো একটা গ্রামের বাচ্চারা এই ধরনের সমস্যার মরে গেল। সেই রহস্যময় মসজিদ আর জিনের প্রভাব, এর কানেকশনটাই বাকি। অনেকেই চিন্তা করতে লাগলেন যে এই যে আব্দুল করিম সাহেব, উনি তো বিভিন্ন সময় জিনের চিকিৎসা করেন, হয়তোবা কোনো জিন ক্ষিপ্ত হয়ে এমন কাজটা করেছে। ইমাম সাহেব আব্দুল করিম উনি জিন তাড়ানোর বিষয়ে আরো বেশি সতর্ক এবং সাবধানী হয়ে উঠলেন। ইমাম সাহেব বুঝতে পারলেন যে সমস্যা গ্রামে শুরু হয়েছে, এটার সমাধান ওনার একার পক্ষে করা সম্ভব নয়। তিনি তার এক ঘনিষ্ঠ বন্ধুর পরামর্শ নিলেন। তার বন্ধুর নাম ছিল মাওলানা রফিক। তিনি একজন অভিজ্ঞ যিনি এই প্যারানরমাল বিষয়ে গভীর জ্ঞান রাখতেন। এই বিষয়টা তিনি অ্যানালাইসিস করে জানতে পারলেন যে এটি সাধারণ কোনো জিনের সমস্যা নয়। মূলত এই যে আব্দুল করিম সাহেব উনি এমন একটা জায়গায় গিয়েছিলেন, এই জায়গাটা সম্পূর্ণভাবে জিনদের অধিকারভুক্ত এবং সাধারণ জিনেরাও নাকি ওই জায়গায় যায় না। ওই জায়গাটা এতটাই নিয়ন্ত্রিত জিনদের দ্বারা। ওখানে যদি কোনো মানুষ যায় তাহলে সেই জিনেরা সরাসরি মানুষের সাথে তাদের সংঘাত হয়েছে বলে ধরে নেয়, আর তখন পরিবেশ পরিস্থিতি অত্যন্ত জটিল হয়ে যায়। তখন মৌলানা রফিক সাহেব এটাও বলেন যে উনি ওনার সাথে থাকা একজন জিনের মাধ্যমে জেনেছেন যে এই আব্দুল করিম সাহেব যখন জিন তাড়াতেন তখন সেই সমস্ত জিনের পরিবার এবং ওই মসজিদেই নামাজ পড়া বেশ কিছু উগ্র মেজাজের জিন একত্রিত হয়ে কিছু পরিকল্পনা করে। যেহেতু আগে থেকেই ওনার কিছু শত্রু জিন ছিল, তারপর আবার উনি ভুল করে ওই মসজিদে ঢুকে গিয়েছেন, যে কোনোভাবেই হোক তারাও ক্ষিপ্ত হয়েছে। ওদের মধ্যেও কিছু অতিমাত্রায় উগ্র স্বভাবের জিন রয়েছে। এই গ্রুপটা একত্র হয়ে ওই গ্রামে প্রতিশোধ নেওয়ার জন্য ফেরত আসে। তারা ইমাম সাহেবের ছেলেকে খুব বেশি কিছু করতে না পেরে পুরো গ্রামের বাচ্চাদের উপর প্রভাব বিস্তার করেছে, আর পুরো গ্রামের মানুষদের জন্য এক বিভীষিকার কারণ হয়ে দাঁড়িয়েছে। এই বিষয়টা যখন আব্দুল করিম সাহেব জানতে পারলেন, উনি বুঝতে পারলেন যে আসলে ব্যাপারটা কি। মূলত যে ব্যক্তিটা ওই দিন বিকালে এসেছিলেন, সত্যি সত্যি তিনি তার ছেলের চিকিৎসার জন্য এসেছিলেন, আর ওই দিন রাতের বেলা এশার আজান হলে উনি ভুলবশত জিনেদের জগতের এক মসজিদে চলে গিয়েছিলেন, যেটা খুবই নিয়ন্ত্রিত একটি জায়গা। এতে করে তারা খুব ক্ষিপ্ত হয়েছিল। যেমনটা কোনো মানুষ ভুল করে এমন কোনো নিয়ন্ত্রিত জায়গায় চলে যায় যে জায়গাতে সাধারণ মানুষের যাওয়া নিষেধ,
তখন কিন্তু সেখানকার পাহারাদাররা বা পাহারায় যারা নিয়োজিত রয়েছেন তারা খুব ক্ষিপ্ত হয়ে যায়। সেখানকার পাহারাদাররা কিন্তু অনেক সময় আক্রমণাত্মক হয়ে ওঠেন, আঘাত করেন। এমনকি এমনও নিয়ম আছে, এমন কিছু রেস্ট্রিক্টেড জায়গা রয়েছে, সেখানকার দেয়ালেও যদি কেউ হাত দেয় তাহলে কিন্তু গুলি করার বিধান রয়েছে। সেটা এতটাই নিয়ন্ত্রিত জায়গা। এটা যদি মানুষের সমাজে হয়ে থাকে, জিনদের মধ্যেও তো এরকমটা থাকতে পারে। মূলত ওই মসজিদটা ওই রকমই ছিল। তো যাই হোক, ওদের মধ্যে থেকে তো উগ্র স্বভাবের কিছু জিন আর তার শত্রু কিছু জিন তারা একত্র হয়ে এই কাজটি করেছে। এরপর এই সমস্যার সমাধানের জন্য রফিক সাহেব এবং আব্দুল করিম সাহেব দুজনই বেশ তৎপর হয়ে ওঠেন। তবে রফিক সাহেব জানান যে এই সমস্যার সমাধানের জন্য পবিত্র কোরআন থেকে রুকিয়া আর আধ্যাত্মিকভাবে কিছু সাধনা করতে হবে, তা না হলে এই জিনদের সাথে পেরে ওঠাটা অত্যন্ত কঠিন হবে। রফিক সাহেব বেশ কিছু পরামর্শ দেন আব্দুল করিম সাহেবকে। সেই পরামর্শ অনুযায়ী আব্দুল করিম সাহেব কাজ করতে থাকেন। প্রতিদিন দিনের বেলাতে গ্রামের অনেকগুলো বাড়িতে উনি যেতেন। যেই বাচ্চাদের উপর জিনেরা প্রভাব বিস্তার করেছিল সেই বাচ্চাদের কাছে যেতেন, তাদেরকে রুকিয়া করতেন। একটু স্বাভাবিক মনে হলে বাচ্চাদের সাথে কথা বলতেন, তাদেরকে সাহস যোগাতেন, সেই বাচ্চার পরিবারের সাথে কথা বলতেন, তাদেরকে আত্মবিশ্বাস ফিরিয়ে দেওয়ার জন্য চেষ্টা চালাতেন উনি। এইটা করার মাধ্যম দিয়ে আস্তে 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 জিনদের প্রভাবটা নাকি কমতে থাকে। এরপরে আল্লাহর অশেষ রহমতে জিনদের এই সমস্ত কর্মকাণ্ড পুরোপুরি অক্ষম করে দিতে ওনারা সচেষ্ট হন, আলহামদুলিল্লাহ। এরপর গোয়ালখালী গ্রামের বাচ্চারা আবার তাদের পুরনো আচরণ, মানে স্বভাবসুলভ যে আচরণ বাচ্চাদের, সেটাতে ফেরত আসেন। আর এর মধ্যে কিন্তু ইমাম সাহেবের ছেলে সামি, ও কিন্তু সুস্থ হয় নাই, আস্তে আস্তে অবশ্য সুস্থতার দিকে গিয়েছিল। পুরোপুরি যখন গ্রামের বাচ্চারা ভালো হয়ে যায়, এরপর তার ছেলেও পুরোপুরি আল্লাহর রহমতে স্বাভাবিক হয়ে যায়। এরপর মূলত বেশ বড় একটা দোয়ার আয়োজন করা হয়। অনেক আলেম হাফেজদেরকে আমন্ত্রণ জানানো হয়, তারা সেখানে এসে বিভিন্ন রুকিয়া করেন, দোয়া পড়েন, গ্রামের মানুষদেরকে খাওয়ানো হয়। গ্রামবাসীরাই সেটা আয়োজন করেছিল। মূলত এটা ছিল একটা রুহানি আমল, আধ্যাত্মিক এক আমল। এই আমলগুলো করার মাধ্যম দিয়েই এভাবে এই সমস্যা থেকে অনেকটাই কাটিয়ে উঠতে আল্লাহর রহমতে সক্ষম হয়েছিলেন। তবে একদম যে সক্ষম হয়েছিলেন এটা বলা যাবে না, কিছু কিছু সমস্যা ছিল। এরপর এই আব্দুল করিম সাহেব উনি আলাদাভাবে বেশ কিছু আমল করা শুরু করেন। 7 দিন ধরে উনি শুধু পানি, খেজুর আর বিভিন্ন দোয়া, কোরআন তেলাওয়াত, রুকিয়া এগুলোর মাধ্যম দিয়ে কাটালেন। ওনার বিশ্বাস ছিল যে আল্লাহর ইচ্ছায় উনি জিনদের সঙ্গে চূড়ান্তভাবে মোকাবেলা করতে পারবেন। আলহামদুলিল্লাহ উনি পেরেছিলেন। এক রাতটা ছিল অনেক গভীর, আনুমানিক 2টো, আড়াইটা, 3টা। হঠাৎ করে উনি দেখতে পেলেন একটা গাঢ় কালো অবয়ব তার ঘরের কোণে ভেসে উঠল। আর তখনই ওই অবয়বটি কথা বলতে শুরু করে, বলে ওঠে, তুমি আমাদের নিয়ম ভেঙেছ, সেই মসজিদ আমাদের ছিল, আমাদের ঘরে ঢুকে তুমি কি ভেবেছিলে তুমি বেঁচে ফিরতে পারবে? তখন আব্দুল করিম সাহেব বলে ওঠেন, আল্লাহর ঘরে আমি ঢুকেছি, তুমি বাধা দেয়ার কে হে? তুমি বড় বাড়াবাড়ি করছো। মনে রেখো, আল্লাহর ঘরে আমি ঢুকেছি আমার নিজের ইচ্ছায় না, তোমাদেরই কেউ একজন বলেছিল তাই আমি ঢুকেছি। তোমরা যেটা করেছো অত্যন্ত বাড়াবাড়ি, নিশ্চয়ই আল্লাহ সীমা লঙ্ঘনকারীকে পছন্দ করেন না, তোমরা সীমা লঙ্ঘন করেছ। সুতরাং প্রস্তুত হয়ে যাও ধ্বংসের জন্য। এখানে যদি থেমে না যাও তাহলে তোমাদের মোকাবেলায় আল্লাহর ইচ্ছায় আমি প্রস্তুতি নিচ্ছি, আর তোমরা সকলে মিলেও ইনশাল্লাহ আমার সাথে পারবে না। মনে রেখো, আল্লাহর ঘরে সকলের প্রবেশের অধিকার রয়েছে। তোমাদের ওখানে যদি আমার প্রবেশের অধিকার নাই থাকে তাহলে কেন আমার সামনে সেটা দৃশ্যমান করলা? এইভাবে তোমাদের আধিপত্য চলবে না, ভুল তোমরা করেছ। এখন যদি না যাও এখান থেকে, মনে রেখো তোমাদের কাউকে ছাড়বো না, তোমাদের ধ্বংস নিশ্চিত। এরপরই আব্দুল করিম সাহেব উনি
দোয়া পড়তে শুরু করলেন। তখন ওই অবয়বটি বিকট এক চিৎকার দিয়ে অদৃশ্য হয়ে যায়। এরপরে ওই গ্রামে আর কোনো ধরনের অদ্ভুত ঘটনা ঘটেনি। আল্লাহর রহমতে ইমাম সাহেবের ছেলেও পুরোপুরি সুস্থ হয়ে ওঠে। তবে এই ঘটনার পর থেকে একটা শিক্ষণীয় বিষয় ইমাম সাহেব এবং তার বন্ধু মাওলানা রফিক সাহেব সকলকে জানিয়ে দিলেন, অচেনা পথে হুট করে কোনো জায়গা ইবাদতে মশগুল হওয়া যাবে না। বিশেষ করে হঠাৎ করে দেখা গেল সেটা একটা মসজিদ, আদতে এই ধরনের মসজিদ সেখানে থাকার কথা নয়। এটা একটা ফাঁদ হতে পারে, অথবা কোনো কারণে সেটা দৃশ্যমান হয়েছে আল্লাহ চেয়েছেন বলে, কিন্তু সেখানে মানুষের প্রবেশ করা উচিত নয়। না জেনে না বুঝে এই বিষয়ে সতর্ক থাকতে হবে, তা না হলে বিপদ হতে পারে। কারণ জিনেরা বেশ উগ্র স্বভাবের হয়। মানুষকে যেভাবে সহজে বোঝানো যায় ওদেরকে কিন্তু এত সহজে বোঝানো যায় না। ওরা খুব একগুয়ে টাইপের হয়। আর এদের মোকাবেলায় আধ্যাত্মিকভাবে বলিয়ান ব্যক্তি ছাড়া কোনো ব্যক্তি পেরে ওঠে না, পরাস্ত হতে হয়। কারণ ওরা বিভিন্নভাবে মানুষের ক্ষতি করতে পারে। এই জন্য ইবাদতের জন্য যেই জায়গাগুলো নির্ধারিত রয়েছে সর্বোচ্চ চেষ্টা করতে হবে সেখানে যাওয়ার জন্য। আর যদি দলবদ্ধভাবে কেউ যাত্রা শুরু করে, তাহলে কোথাও নামাজের ওয়াক্ত হয়ে গেলে সেখানে নামাজ পড়া যেতে পারে, কিন্তু একাকী এই ধরনের নির্জন জায়গায় নামাজ পড়াটা ওনারা সতর্ক থাকতে বলেছেন, যে বুঝে শুনে পড়বেন। এটাই ছিল ঘটনা। আমরা চলে যাব এখন ডক্টর আলিফের কাছে এবং তার ঘটনা শুনবো আমরা। আসসালামু আলাইকুম লিসনার্স, আমি ডক্টর আলিফ। আমি এখন একটি ঘটনা শোনাবো। যিনি আমাদেরকে ঘটনাটি পাঠিয়েছেন তার নাম হচ্ছে শাকিল আহমেদ, এবং তিনি পাঠিয়েছেন, আমি উনি যেভাবে বলছেন, যেভাবে পাঠিয়েছেন আমি সেভাবে অ্যাকচুয়ালি আপনাদের কাছে নিয়ে আসার চেষ্টা করব। উনি লিখেছেন, আসসালামু আলাইকুম আলিফ ভাই, আশা করি ভালো আছেন। আমি শাকিল আহমেদ বলছি, রাজশাহী মহানগরী মার্কেট ষষ্ঠীতলা থেকে। সামনে আমাদের ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ফাইনাল পরীক্ষা। অ্যাডমিট কার্ড নেবার জন্যে কিছুদিন আগে কলেজে যাই। কলেজ থেকে অ্যাডমিট নিয়ে বের হব, তখনই আমার খুব কাছের এক বন্ধুর সাথে, খুব পুরনো বন্ধুর সাথে দেখা। দুজনে মিলে কলেজ থেকে অ্যাডমিট কার্ড নিয়ে রাস্তায় গল্প করতে করতে যাচ্ছিলাম। যেহেতু অনেক ভালো বন্ধু, কলেজে যখন প্রথমই ভর্তি হয় তখনই একসাথে কলেজ হোস্টেলে থাকতাম। একই ডিপার্টমেন্টে পড়াশোনা করতাম, পাশাপাশি হোস্টেলও একই রুম। সে কারণে বন্ধুত্বটা হয়তো একটু বেশি ঘনিষ্ঠ ছিল। আমার সেই বন্ধুর নাম হৃদয়। ওর বাসা ছিল নওগাঁ জেলায় আত্রাই থানায়। কথায় কথায় তাকে এক পর্যায়ে জিজ্ঞেস করে বসি, বন্ধু তোমার শরীর দিন দিন এমন শুকিয়ে যাচ্ছে কেন? বড় অসুখ বিসুখ হয়েছে নাকি তোমার? তখন আমার একটা হাত নিয়ে তার ডান হাতের কোণের উপরে রাখলো এবং বলল, এটা দেখো, কিছু আন্দাজ করতে পারো কিনা। তো শার্টের উপরে হাত দিয়ে আমি একটু আমতামতা করে বলে উঠলাম, মনে হচ্ছে এটা কোনো তাবিজ। তখন হৃদয় বলল, হ্যাঁ এটা তাবিজ। একটু আগ্রহ জন্মালো আমার। আগ্রহ নিয়ে তাকে জিজ্ঞেস করলাম, কিসের তাবিজ ভাই? তো তখন হৃদয় বলল, আমার উপর ব্ল্যাক ম্যাজিক করা হয়েছিল। আমি তখন মনে মনে একটু খুশি হলাম। অনেকদিন যাবৎ তো ঘটনা খুঁজছি, হঠাৎ করে এই ঘটনা আমার সামনে চলে আসলো, তাও ব্ল্যাক ম্যাজিকের ভৌতিকতায় পাঠানো যায়। আমি হৃদয়কে বেশ আগ্রহ দেখে বললাম, তোমার সাথে ঘটনা কি ঘটেছে বিস্তারিত বলো তো আমাকে একটু। হৃদয় বলতে শুরু করবে তার আগে আমি বলি, চলো রাস্তায় না, কোথাও পাশাপাশি কোনো একটা চায়ের দোকানে যেয়ে বসি, সেখানে খেতে খেতে তোমার ঘটনা শুনবো। তো চা খেতে খেতে রেল লাইনের পাশে দুইটা চেয়ার নিয়ে বসি এবং হৃদয় তার ঘটনা বলা শুরু করে। যদি আমি হৃদয়ের ভাষায় বলি তাহলে এরকম ভাবে শোনা যাবে। আসলে আমার জীবনে ছোটবেলা থেকে এরকম অনেক ঘটনা রয়েছে। আমাদের খুব কাছের একটা মানুষ আমার উপর কালো জাদু করেছিল, যার জন্যে আমার শরীরের এই অবস্থা দেখতে পাচ্ছ। আর তাবিজটাও সেই জন্যই বাধা। জানো, আমিও একবার কালো জাদু শিখতে গেছিলাম। এই বলে সারা তাড়াহুড়া করে উঠে যাচ্ছে, বলে যাকে বাদ দাও সেসব কথা।
কালো জাদু শিখতে গিয়ে কি হয়েছিল সেসব আরেকদিন বলবো। এখন শোনো আমার উপরে কিভাবে কালো জাদু করা হয়েছিল। 2018 সাল, তখন এসএসসি পাশ করে রাজশাহীতে তোমাদের সাথে আমি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংয়ে ভর্তি হই। ছুটিতে গ্রামের বাড়িতে যাওয়ার পর দেখি আমার বড় মা, মানে আমার বড় চাচার বউ, তা আমরা সবাই বড় মা বলে বলি, নানা রকমের পিঠা, নানা রকমের তরকারি রান্না করে আমাদের বাড়িতে দিয়ে যেত। মা আমাকে সেগুলো খেতে দিত না। আমি যদি মাকে জিজ্ঞেস করতাম কেন খেতে দিবা না, কেন, কি সমস্যা, তো মা আমাদের কখনো কিছু বলতো না, খেতে দিতে চাইতো না। এমনি কোন এক ছুটিতে গ্রামের বাড়িতে গিয়েছি আমরা। আমার বড় মা আমাকে এসে বলল, বাবা হৃদয়, আমাকে একটা কবুতরের বাচ্চা জবাই করে দাও তো। আমি তার কথা মতো একটা কবুতরের বাচ্চা জবাই করে দিলাম। রাতের বেলা সেই কবুতরের মাংসের একটু তরকারি আমাদের বাড়িতে দিয়ে যায়। মা আমাকে কিছুতেই খেতে দিবে না, কিন্তু কবুতরের মাংসের তরকারি ছিল আমার খুব পছন্দের, তাই 2 টুকরো মাংস খেয়ে ফেললাম। আমি একটা সময় আড়ালে খেয়ে ফেলি। তার 10 থেকে 15 দিন পর মূলত আমার সমস্যাটা শুরু হয়। এক রাতে শুয়ে ফোনে ফেসবুক ব্রাউজ করছিলাম। হঠাৎ আমার রুমের পশ্চিমের জানালার কাছ থেকে কেমন একটা কটমট কটমট শব্দ পাচ্ছি। প্রথমে ভাবছিলাম কুকুর, পাশের বাসার কুকুর হয়তো হাড় চিবাচ্ছে, কিন্তু একটু পর ক্রমশই শব্দটা বেড়ে চলেছে। এটা এতক্ষণ চলবার নয়। একসময় জানালার কাছে গেলে বুঝতে পারি পশ্চিমের জানালা থেকে দক্ষিণের জানালায় কে যেন হেঁটে চলে গেল। দক্ষিণের জানালাতে কে যেন দাঁড়িয়ে পুরুষ এবং মহিলা মিশ্রিত কর্কশ গলায় বলে উঠল, শব্দ শুনতে পাচ্ছিস নাকি? হাড় চিবানোর শব্দ। ঠিক একইভাবে তোর হাড়গুলো চিবিয়ে খাবো। আমি প্রথমে ভেবেছিলাম কেউ হয়তো শয়তানি করছে আমার সাথে, আমাকে ভয় দেখাচ্ছে। আমি সেদিন রাতে শুয়ে পড়ি, আর আমি কোনো সমস্যাও ফিল করি না। কিছুদিন পর এক রাতে হঠাৎ বাথরুমে যাওয়ার জন্য রুম থেকে বের হই। আমাদের বাড়ির চারিদিকে প্রাচীর দিয়ে ঘেরা, তো বাউন্ডারি আছে। বাথরুমও বাড়িটার ভেতরেই, কিন্তু বাড়ির আঙ্গিনায় টিউবওয়েল ছিল। বাথরুম থেকে বের হয়ে হাত মুখ ধোয়ার জন্য আমি সেই টিউবওয়েলের দিকে যাই। হাতল টাইমে হাত দিয়েছি, আমার চোখ পড়ে। আমি এমন একটা জিনিসের উপরে যেটা কোনো মানুষ কোনোদিন দেখতে চায় না, প্রস্তুত থাকবে না। আমি দেখি একটা বিশাল কালো অবয়ব কিভাবে দাঁড়িয়ে আছে, তার এক পা বাথরুমের ছাদে আর অন্য এক পা প্রাচীরের চালের উপরে। আমি আশ্চর্যকর বিষয় হলো তার চুলগুলো মহিলাদের মতো কোমর পর্যন্ত নেমে আছে, আবার পরক্ষণেই পুরুষ মানুষের চুলের মতো ছোট হয়ে যাচ্ছে। তার চোখগুলো ছিল লাগা আগুনের মতো, চোখ দিয়ে লাল রক্ত বেয়ে পড়ছে, বিশাল বড় বড় দাঁত, বিদঘুটে একটা চেহারা। আমার সারা শরীর ঠান্ডা হয়ে যায়, আমার পুরো শরীরে একটা স্রোত বয়ে যাচ্ছিল। আমি একটা দৌড় দেই, রুমে চলে যাই। আমি যেহেতু বলেছিলাম আগেই কালো জাদু শিখতে গিয়েছিলাম, তাই এগুলোর সাথে কিছুটা হলেও পরিচিতি আছে, তাই খুব একটা আমলে নেই। পরদিন সকালে আর কোনো সমস্যা না হলেও সমস্যা শুরু হয় ঠিক তার কয়েকদিন পর। একদিন দুপুরের খাওয়া শেষ করে কিছুক্ষণ বিশ্রাম নিয়ে প্রতিবেশী এক ভাইয়ের সাথে আমাদের আত্রাই বাজারে গেছিলাম ভাইয়ের এবং আমার কম্পিউটারে কিছু অ্যাক্সেসরিজ কেনার জন্য। অ্যাক্সেসরিজ কিনে বের হই, আর আমি কুশোরের রস খেয়ে বাড়ির উদ্দেশ্যে একটা ভ্যান নিয়ে রওনা দিই। বাড়ি আসার পথে রাস্তার পাশে একটা শ্মশান পড়ে, সেটা পার হয়ে আসতে হয়। শ্মশানের কাছে আসতেই ভ্যানটা অটোমেটিক বন্ধ হয়ে যায়। মাত্র দুপুর গড়িয়ে বিকাল হয়েছে, আর ভ্যানটা ছিল ব্যাটারি চালিত। ভ্যানওয়ালা ভ্যান থেকে নেমে বলে, ভ্যানের পিকআপ নষ্ট হয়ে গেছে, আর যাওয়া যাবে না, আপনারা অন্য একটা ভ্যান নিয়ে চলে যান। তখন ভ্যান থেকে নেমে হেঁটে আসার সময় মনে হলো আমাকে কে যেন মাটিতে ঠেসে ধরেছে, মনে হচ্ছে মাটির মধ্যে ঢুকে যাব। আমার পা সামনের দিকে আর এগোতে চাচ্ছে না। একটা অদৃশ্য শক্তি আমার পা দুটোকে মাটির ভেতরে ঢুকিয়ে নেওয়ার জন্য চেষ্টা করছে। কোনো রকম বড় ভাইয়ের কাঁধে হাত দিয়ে কষ্ট করে হিচড়ে আমি শ্মশানটা পার না হতে হতেই পায়ের শক্তি ফিরে পাই। তখনই মাথাটা ঝিম করছিল। ভাবছিলাম চা খেলে যদি মাথার ঝিমটা সেরে যায়, তাই পাশের একটা দোকানে বসে চা খেয়ে
অন্য একটা ভ্যান নিয়ে বাসায় চলে আসি। বাসায় এসে রুমে ঢুকে শুয়ে পড়ি। কিছুক্ষণ পর আমার পুরো শরীর ঝাঁকুনি দিয়ে জ্বর চলে আসে। 3টা কম্বল নিয়ে ও শুয়ে থাকার পরেও কোনো যেন শীত আমার নাম ছিল না। ছোট বোন আমার রুমে আমাকে ডাকতে এসে দেখে আমার এই অবস্থা, মাকে ডেকে আনে। মা এসে জিজ্ঞেস করলে বলল, কি হয়েছে আমার? মা আবার বাবাকে গিয়ে বলল, দেখো তো ছেলেটা বাড়ি থেকে উল্টাপাল্টা কিছু খেয়ে এসছে নাকি। বাবা এসে আমাকে জিজ্ঞেস করা শুরু করে, কি খেয়েছিস বাইরে গিয়ে? বাবাকে বললাম কুসরের রস আর চা খেয়েছি। তো বাবা চিন্তা করে এসব হওয়ার কারণ কি। তো বাবা আমাকে আমার সাথে এতদিন ঘটে যাওয়া সব ঘটনা খুলে বলার পর বাবা একজন বুজুর্গ হুজুর নিয়ে আসে। হুজুর আমাকে ঝাড়ফুঁক করে খুব স্বাভাবিক রীতি নিয়ম মেনে এবং একটা তাবিজ দিয়ে চলে যান। কিন্তু কয়েকদিনেও আমার অবস্থার উন্নতি হয়নি, বরং অবনতি হতে থাকে। শরীর শুকিয়ে যাচ্ছিল, হাড্ডির উপর দিয়ে চামড়ার প্রলেপ দেখা যাচ্ছে, আর চোখগুলো গর্তের ভেতর চলে গেছে, নিচে কালি পড়ে গেছে। এগুলো দেখে আমার এক প্রতিবেশী বাবাকে এক কবিরাজের খোঁজ দেন। সেদিন বাবা সেই কবিরাজকে ফোন দিলে তিনি বলেন কোনো এক কাজের জন্য তিনি আজকে আসতে পারবেন না। মোবাইলের মাধ্যমে কিছু ঝাড়ফুঁক দিয়ে দেন এবং পরশু দিন আমাকে নিয়ে যেতে বলে। তা আমাকে কয়েকদিন পর কবিরাজের কাছে নিয়ে গেলে তিনি আমাকে দেখে প্রথমে যা বলেন তা হলো, তোমাকে তো অনেক বাজে ধরনের কালো জাদু করা হয়েছে, আমার কাছে এসছো, আমি দেখব, আর কিছুদিন পর আসলে হয়তো তোমাকে সম্ভব না বাঁচানো। তিনি আরও বলেন, তোমাকে নিয়ে আজ আসনে বসবো, কিছু টাকা দিতে বলেন, যেটা দিয়ে কিছু জিনিস কিনতে হবে। কবিরাজ আসনে বললেন, অবাক হয়ে যায় আমার বাবা মা। বললেন, আপনাদের নিকটবর্তী লোক এই কাজটা করেছে এবং কোনো কিছুর সাথে খাওয়ানোর মাধ্যমে এই ব্ল্যাক ম্যাজিকটি করা হয়েছে। কবিরাজ কিছু ওষুধ দেন, মাকে বলেন এগুলো বেটে গোসল করে খাইয়ে দিতে। খাওয়ার 1 ঘন্টার মধ্যে প্রচুর পরিমাণে বমি হবে, না হয় পাতলা পায়খানা হবে। এরপর আমরা বাসায় চলে আসি, আমি গোসল করি, মাগুলো আমাকে বেটে খাওয়ায়। আনুমানিক 30-40 মিনিট পর আমার প্রচণ্ড বাথরুম হয়। বাথরুম থেকে বের হওয়ার পর আমি ফ্রেশ হয়ে যাই, ঘুমিয়ে যাই রাত 11টার পর। পরদিন সকাল 11টায় ঘুম ভাঙে। তো কবিরাজা আগেই মাকে বলে দিয়েছিল ঘুমানোর পর ওকে আর ডাকা যাবে না, 1 দিন হোক আর 2 দিন হোক, ঘুম থেকে ও একা একাই উঠবে। ঘুম থেকে ওঠার পর আমার অনেকটাই ভালো লাগছিল, মনে হচ্ছিল আমি সুস্থ হয়ে গেছি। এই বলে হৃদয় চুপ হয়ে গেল। আমিও ভাবছিলাম ঘটনা এখানেই শেষ, কিন্তু কিছুটা বাকি আছে। হৃদয় আবার বলল, তার কিছুদিন পর আমি রাজশাহীতে ব্যাক করি। রাজশাহীতে আসার পর রাতে ঘুমাতে পারতাম না, আজে বাজে স্বপ্ন দেখতাম, ঘুম আসতো না আমার। বাসায় গেলেও একই সমস্যা হতো। এভাবে 3 বছর আমি রাতে ঘুমাতে পারিনি। ফজরের আজানের পর ঘুমাতাম। এই 3টা বছর খুবই কষ্টে কেটেছে। গত 6 মাস থেকে তাও একটু ঘুমাতে পারছি। আমি হৃদয়কে বললাম, কবিরাজ তো সব ঠিক করে দিয়েছিল, তাহলে ঘুমাতে পারতে না কেন? এটা কি আবার নতুন কোনো সমস্যা নাকি? সেটা দীর্ঘশ্বাস ফেলে। রাতে ঘুমাতে না পারার কষ্ট 3 বছর কাটিয়েছি। আমি এবং আমার বাসার মানুষ সবাই জানতাম সমস্যার সমাধান হয়ে গেছে। একদিন মাকে বললাম, রাতে ঘুমাতেই তো পারি না। মা তখন আমাদের পাশের গ্রামের একটা হুজুরকে ডেকে নিয়ে আসে। হুজুর আসার পরে বাসায় ঢোকার সময় বলেন, এই ছেলের উপর ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে। খাবারের মাধ্যমে যে ব্ল্যাক ম্যাজিক করেছে, সেই কবিরাজের কাছে নিয়ে গেছিলেন, ওই কবিরাজ শুধু খাবারের মাধ্যমে যে ব্ল্যাক ম্যাজিক করা হয়েছিল সেটা পেট থেকে বের করতে পেরেছে, কিন্তু আপনাদের বাসায় ও আরও কয়েকটা সমস্যা আছে। এই বলে কবিরাজ আমাদের বাসায় টানা 21 দিন কিছু করেন এবং আমাদের বাসা থেকে 21 দিনে 5 রুম থেকে 5টা এবং প্রাচীর থেকে 1টা, বাথরুম থেকে 1টা, মোট 7টা তাবিজ সংগ্রহ করেন। তা নষ্ট করে দেন এবং পরে আমাকে একটা তাবিজ তৈরি করে দেন, বর্তমানে যেটা আমার হাতে বাঁধা। কিছুটা ঘুমাতে পারি এখন এই তাবিজটা পরার পর। এই বলে হৃদয় তার ঘটনা শেষ করে। আমার কাছ থেকে বিদায় নিয়ে ব্যাসের উদ্দেশ্যে রওনা দিল। তো মোটামুটি আমিও ভাবতে লাগলাম যে মানুষ কতটা নিষ্ঠুর হলে এ ধরনের নিকৃষ্ট কাজ করতে পারে। এবং আমরা চলে যাব আমাদের পরবর্তী অতিথির কাছে। আশা করছি যে তার যে শোনানো ঘটনাটা, সেই ঘটনাটা আপনাদের ভালো লাগবে। চলুন শুনে আসি। আপনার নামটা প্লিজ একটু বলবেন, কোথা থেকে এসেছেন, তারপরে আপনার ঘটনায় যাব। আমি অসীম যাতায়াত, আমি হিস্টোরিক চাকরির সুবাদে আমি ঢাকা থেকে চিটাগাং যাওয়া একটা ছিল। তো আমি ঢাকা থেকে চিটাগাং যাওয়ার উদ্দেশ্যে আপনার মতিঝিল আরামবাগে
বাস কাউন্টারে এখানে দাঁড়িয়েছিলাম। তো আমি আসলে একটা ফার্মাসিউটিক্যাল কোম্পানিতে আছি। তো আমার পরিচিত কিছু আপনার অ্যাম্বুলেন্স বা অ্যাম্বুলেন্সের ড্রাইভার ছিল। তো ওইখান থেকে ওই আমবাগের স্টেশন থেকে আমার একটা পরিচিত অ্যাম্বুলেন্সের ড্রাইভার বললো যে ভাই কোথায় যাবেন? তখন বললাম যে আমি চিটাং যাবো। তো বললো যে আমি তো ওখানে যাচ্ছি, আমি ঢাকা মেডিকেল থেকে শুধু একজন লোক নেবো, তারপর আপনার সাথে একসাথে চলে যাই। তো বললাম ভাবলাম ঠিক আছে, ওকে একজন যদি কোম্পানি দেয় এর সাথে অ্যাম্বুলেন্সে চলে গেলে তাড়াতাড়ি চলে যেতে পারবো। আমি ওর সাথে গাড়িতে উঠে অ্যাম্বুলেন্সে উঠে ঢাকা মেডিকেলে যাই। যাওয়ার পর ওখানে তাই একটু চারটা কিনি। এর মধ্যে দেখি যে একটা কফিন অ্যাম্বুলেন্সের কাছে নিয়ে আসা হচ্ছে। তো আমি জানতাম না যে আসলে অ্যাম্বুলেন্সে কি যাচ্ছে। আমি ভাবছিলাম হয়তো রুগী বা কোনো অন্য কিছু যাচ্ছে। কফিন বা লাশ যদি জানা হতো তাহলে আমি অবশ্যই যেতাম না, কারণ আমি এগুলোতে এভাবে একটু ভয়ে থাকি। তো আপনার যখন কফিনটা দেখি তখন দেখি যে আপনার কফিনটা সম্পূর্ণ মানে ইনটেক করা। কফিনটা ভিতরে ঢোকানোর পরে টাকা আমি ড্রাইভারকে বললাম যে তুমি কি উঠে এলে? সবাই কফিন। পরে বললাম যে লোকজন কি সাথে যাবে না? কারণ আসলে ডেড বডি পরে মারা গেছে, সরি আপনার আত্মহত্যার ইসের, তো আপনার এটা এভাবে নিয়ে যেতে হবে। তো যথারীতি গাড়িটা ওঠানোর পর গাড়ি স্টার্ট করলো। গাড়ি স্টার্ট করার পর আমরা কুমিল্লা না সরি 14 গ্রাম পর্যন্ত নরমালি যাই। 14 গ্রামে যাওয়ার পর আমরা মানে খাওয়া দাওয়ার জন্য রাস্তা ব্রেক নিই। ব্রেক নেওয়ার পর আপনার রাস্তার পাশে হাইওয়ের পাশে একটা রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করে ওইখান থেকে গাড়িতে উঠি। গাড়িতে ওঠার পর ওইখান থেকে ওইখানে যারা আসছে তারা জানে যে ওই সাইডের যে রাস্তাগুলো ওগুলাতে আপনার গাড়ির যে গতিবেগ ঘন্টায় কমপক্ষে 90 100 এরকম থাকে। তো আমাদের গাড়িতে মানে শো করতেছে 90 কিলোমিটার পাওয়ার শো করতেছে আর কি গাড়ির গতিবেগ। বাট মানে আমাদের কাছে মনে হচ্ছে গাড়ি আরো অনেক স্লো যাচ্ছে, মানে শো করতেছে 90 কিলোমিটার পাওয়ার, কিন্তু মনে হইতেছে 40 কিলোমিটার পাওয়ার গাড়ি যাচ্ছে। আর গাড়িটা আমরা দুজন আর ডেড বডি একটা, তিনটা। বাট মনে হইতেছে যেন 4-5 জন আমরা গাড়িতে আসছি বা গাড়িটা আরো লোড। তো শরীরটা একটু ভালো লাগতেছিল। তো ড্রাইভারের দিকে আমি তাকাচ্ছিলাম, ড্রাইভার বলতেছে ভাই আপনি অন্য দিকে আগে করেন না, আপনি সামনের দিকে আগে দেখেন, কোনো দিকে তাকানোর দরকার নেই, আপনি আপনার মতো করেন। তো আমি কানে হেডফোন লাগিয়ে তো এরপরে একটু চোখের তন্দ্রার মতো আসছিল। তো আমি মানে চেয়ার সাথে করে পেয়ে যেতাম। তো কখন যে চোখে হালকা ঘুমে আসা পরে আমি বুঝতে পারিনি। তো একটু সামনে যাওয়ার পর আইল্যান্ডের উপর দিয়ে মনে হয় দেখে নাই বা ও কিওয়ার্ডস আমি যেমন বলতে পারবো না, আইল্যান্ডের উপর দিয়ে ব্রেক না করে আপনার গাড়িটা স্ট্রেট সামনের দিকে এগিয়ে নিয়ে যায়। তো এগিয়ে নিয়ে যাওয়ার পর আইল্যান্ডের উপর দিয়ে যাওয়ার সাথে সাথে আপনার প্রচন্ড একটা ঝাঁকুনি অনুভূত হয়। আমার মাথাটা গিয়ে অ্যাম্বুলেন্সের যে ছাদের সাথে পাই হ্যাঁ। তো প্রচন্ড ব্যথা পাওয়ার সাথে সাথে ড্রাইভার জিজ্ঞেস কি হয়েছে, ভাই কিছু দেখেন না? না দেখলে থাক, সমস্যা নেই, কিছু হয় নাই, আমি ফলো করে নেই, ঘুমুন চোখে গাড়ি চালাইতেছ তো দেখ ব্যথা পার নাই। তারপর না বললাম যে না কোনো ব্যথা পাইনি, সমস্যা নেই। সেফটি কেস আপনি পিছনে থাকেন, আপনি জাস্ট শুধু সামনে দিয়ে তাকিয়ে থাকেন, আমরা সমস্যা নেই ইয়ে করেন আর দরটা করেন, নেই। তো যখন দোয়াটা পড়ার কথা বললো বা যখন আমি ব্যথা পেলাম তখন আমাকে তো গাটা একটু ভালো লাগতো। আমি একটু বুঝতে পারলাম যে মনে হয় কোনো প্রবলেম হচ্ছে। তখন ও যে সামনে যে আমাদের গাড়ির ভিতরে যে লুকিং গ্লাস বা মিরর যেটা বলি, ওইটা রুমাল দিয়ে ঢেকে দিল। যা বললাম ওইটা থাকতেছো কেন? আবার পিছনের দিকে তাকান তো কেন? আপনি সামনের দিকে তাকিয়ে থাকেন অথবা ঘুমাই যান। তারপর আমার কি উঠেছে তো বসাতে আর শরীরটা যেতে লাগতেছে। আর গাড়ির গতিবেগ যেখানে 90 কিলোমিটার পাওয়ার ওইখানে গাড়ি যাচ্ছে 40 কিলোমিটারের নিচে। আর গাড়ি তখন আরো ওজন মনে হইতেছে যে গাড়িতে আরো কয়েকজন উঠা বসছে, এরকম লাগতেছিল। দেন আপনার আরেকটু সামনে যাওয়ার পর আবার ঝাঁকুনি প্লাস আপনার গাড়িটা প্রচন্ড হারবার লাগতেছিল আর ঝাঁকুনি লাগতেছিল। এই কারণে আমি ড্রাইভারকে বললাম যে ভাই আমি তাহলে কি কোনো প্রবলেম নাকি? না ভাই কোনো প্রবলেম নাই। তারপর আমি বললাম যে তাহলে গাড়িটা একটু কাট করেন, একটু ট্যাগ করে নিই। তো দেন গাড়িটা সেট করলো। গাড়িটা সেট করার পর আমরা পেছনে ট্যাগ করে দেখলাম না আর সব কিছু এভরিথিং অলরাইট। আমরা একটু ট্রাফিক কেটে ওইখান থেকে একটু রেস্ট নিয়ে দেন আবার গাড়িতে উঠি। গাড়ি স্টার্ট করার পর আপনার কুর্মিবাগ নামে ওইখানে একটা রোড আছে। কুর্মিবাগের আর একটু সামনে গেলেই ওইখানে আপনার একটা অবস্থান আছে। অবস্থানে একটু সামনে যখন যাই তখন গাড়িতে অদ্ভুত একটা আওয়াজ হয়ে আপনার গাড়িটা মানে স্টপ হয়ে, মানে স্টপ বলতে কি গাড়িটা স্টপ করতে বাধ্য হোক। আমরা গাড়ি থেকে সাথে সাথে বললাম কি হয়েছে। পরে আমরা মানে বুঝতে পারলাম যে গাড়ির
পিছন থেকে পুরো একটা আওয়াজ হচ্ছে। তো আমরা তারপর বললাম, ড্রাইভার বললো যে ভাই নিচে নামার দরকার নেই, বাইরে নামার দরকার নেই, আমরা গাড়ি আস্তে আস্তে চালিয়ে নিই। তো তারপর ড্রাইভার গাড়ি চালাচ্ছিল, এবার পিছন থেকে শব্দ আসতেছিল, কেউ যেন দরজা লক করলে যেরকম শব্দ হয় এরকম লক করার শব্দ আসতেছিল। লাইক আপনার একবার একসাথে 3বার টোকা দিতেছে, তারপর আবার কিছুক্ষণ স্টপ, আবার দেন 3টা টোকা দিতেছে, তারপর আবার কিছুক্ষণ স্টপ। তো এরকম অবস্থা আমার খুব ভয় লাগতেছিল, আমি সমস্যাটাও খুবই লাগতেছে। আমি বললাম ভাই কোনো প্রবলেম মনে হইতেছে, একটা কাজ করি, নাহলে আমরা কিছুক্ষণ ব্রেক নিই। বলো ভাই ব্রেক নেওয়ার দরকার নেই, আমরা তো বেশি কিছুক্ষণ নাই, 1 ঘন্টা ডাইরেক্ট চালালে মনে চলে যাবো, আমরা কন্টিনিউ করি। আচ্ছা ঠিক আছে, আপনার যে ইচ্ছা। ভাই আপনি মিররের দিকে তাকান না, আপনি জাস্ট শুধু সামনের দিকে তাকিয়ে থাকেন। তা আরেকটু সামনে যখন যাই তখন আমাদের সাথে ঘটে সবচেয়ে ভয়াবহ ঘটনাটা, আমাদের গাড়িটা হঠাৎ করে আপনার পিছনের যে ডেকের খুলে দিয়ে তার কফিনটা পড়ে যায়। এখন একটা অ্যাম্বুলেন্সের ডেক তো সম্পূর্ণ লক, ডেকটা লক যদি খুলতে হয় ভিতর থেকে খুলতে হবে, অথবা চাবি দিয়ে বাইরে থেকে খুলতে হবে। তো কফিনটা যখন পড়ে যায় তখনই আমাদের শরীর আরো বেশি হয়ে যায়। আমরা সাথে গাড়িটা ব্রেক করি, যেহেতু 90 কিলোমিটার বা 80 কিলোমিটার পার আওয়ার গতি ছিল, তারপর প্রায় 10-15-20 গজ সামনে চলে যাওয়ার পর গাড়ি ব্রেক করার পর লাস্টটা পড়া শুরু করি। আশেপাশে যা দেখলাম যে না লাস্ট কোথাও নাই, তো আমরা গাড়ির পিছনে ব্যাক করে করতেছি। এক পর্যায়ে দেখলাম যে লাশ আছে, বাট কফিনটার সাথে কফিনটা নাই। তো কফিনটা নাই দেখে আমাদের সবচেয়ে বেশি ভয় লাগছে। তো লাস্টে আমরা টাইনা রাস্তার পাশে পড়েছিল, রাস্তার মধ্যে উঠালাম। ওই আরেকটা কথা বলতে আমি মিস্টেকলি বাই মিস্টেক ভুল হয়ে গেছে, লাস্টে কলা কাটা ছিল, তারপর গলাটা জাস্ট জয়েন্ট ছিল, আপনার মনে হয় জয়েন্ট করে দেখে এখান থেকে। তো আমরা শুধু শরীরটা পাই, মাথাটা পাচ্ছি না। তখন আমার হাতে ওনাদের এই যে অ্যাম্বুলেন্সের সাথে যে লাইট থাকবে, লাইট দিয়ে আশেপাশে খোঁজা হলো, প্রায় 5-7 মিনিট খোঁজার পর মাথাটা পাইলাম। বাট মাথা তো অদ্ভুত একটা জিনিস লক্ষ্য করলাম, যে কাকড়া বা ইঁদুর টাইপের বা ইঁদুর মানে পুরো প্রাণী যদি কান বা নাক বা গলার যদি কোনো অংশ খায়, একটু করে খায়, ওরকম মানে খাওয়া, কান নাক গলা এরকম একটু করে খাওয়া। এটা দেখে আমরা দুজনে একজন আর সাহস রাখতে পারলাম না, সত্যি রাখতে পারলাম, জাস্ট মাথাটা ধরে আমার ড্রাইভারটা ওই মানে বডি চেয়ার কাছে পিক আমরা রাস্তার উপর দিকে দৌড়ে একটা টায়ার দোকানে যাই। যার পর 3-4 জন বসা ছিল, ওনাদেরকে ডিটেলস বলার পর ওনারা বললো যে ভাই এই রাস্তাতে এমনি খারাপ, ঠিক আছে আপনারা আমাদের সাথে চলেন। তো দেন ওরা আমাদের সাথে আসলো। আসার পর আমরা আপনার ওই ডেড বডিটা দেখার পর ওনারা বললো যে আপনি একটা কাজ করেন, এখন তো বাজে 3টা-3:30 প্রায়, আর 1-2 ঘন্টা পরে আপনার আজান দিয়ে দিবে, আপনারা বডিটা রাইখা এখানে এই গাড়িটা রাইখা ওয়েট করুন, আজানের পর আপনার এখান থেকে রওনা দিন, আর রাত্র করে যেহেতু এখন আর যাই আননি। পরে আমরা ওইভাবেই মানে বডিটাকে করে অ্যাম্বুলেন্সে ঢুকি ওই দোকানের সামনে রেখে সকাল যখন আজান দেয়, আজানের পর আমরা ওইখান থেকে চলে যাই। এই সিনেমা করতে পারি। থ্যাংক ইউ আপনার ঘটনার জন্য, আপনাকে ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ আপনার ঘটনার জন্য, আপনাকে অনেক ধন্যবাদ। আমাদের শেষ অতিথি আমাদের সঙ্গে এখন আছেন, আপনার নামটা প্লিজ একটু বলবেন, আপনি কোথা থেকে এসেছেন সেটা বলবেন, তারপর আপনার ঘটনা যাব। আপনার ঘটনাটা শুনতে পারিনি, আপনি অনেক লেট করে এসেছেন, শুনি আপনার ঘটনা। জি। আসসালামু আলাইকুম রাসেল ভাই এবং প্রিয় বুথ ফেমের শ্রোতাবৃন্দ, আশা করি সকলেই ভালো আছেন আল্লাহর রহমতে। আমি মোহাম্মদ ইউসুফ বলছি উত্তরা থেকে। আমার দেশের বাড়ি সিরাজগঞ্জ, আর আমি যে ঘটনাটি এখন শেয়ার করব মূলত সেটা আমার সিরাজগঞ্জে সদর উপজেলায় ছনগাছা ইউনিয়নে কোনো একটা গ্রামের ঘটনা। তো এখন যে ঘটনাটা শেয়ার করব সেটা আসলে আমার মামার বাড়ির ঘটনা, মামাতো ভাইকে কেন্দ্র করে। তা আসলে মাছ ধরার একটা ঘটনা। তো সঙ্গত কারণে আমি আমার মামাতো ভাইটার নাম প্রকাশ করছি না, তো আমি সেই কারণে একটা অন্য নাম ইউজ করছি, শওকত হিসেবে ইউজ করছি। তো আমার 2টা মামা, বড় মামার ছেলের নাম শওকত আর ছোট মামা, তারা ঠিক করে যে আসলে মাছ মারতে যাবে। খালায় বাসা থেকে 1/2 কিলো দূরেই একটা খাল ছিল এলাকাতেই। তো যেরকম কথা সেরকম কাজ,
সন্ধ্যার দিকে বের হয় আসলে মাছ ধরতে যাবে, সেই জন্য আসলে চেনেন বা অনেকে জানেন যে গ্রামে ছিপজাল বলে থাকে। এই 4টা বাঁশ দিয়ে 4 কোণারে জালি বা যেটা হোক নেট ওটা বাঁধা থাকে, আর 2টা বাঁশ পাড়া থাকে পানির উপরেই ভাগি। তো এরকম করে আসলে মাছটা ধরা হয় গ্রামে। তো ওটা দিয়ে আসলে মাছ ধরার কথা ছিল। রাত্রে সন্ধ্যার পরে আসলে বের হয়, সন্ধ্যা থেকে মোটামুটি 8-9টা পর্যন্ত ভালোই মাছ মারতেছিল আর কি। তো যাই হোক, এভাবে 9টা পর্যন্ত মাছ মারা শেষে 10টার দিকে ছোট মামা আর শকত ছিল আসলে মাছ মারার ওইখানে। তো মোটামুটি ভালোই কিছু মাছ মারছে। আর চারদিকে তখন গ্রামের রাত, মানে অনেক রাত, প্রায় 10টার কাছাকাছি। তো প্রচুর রাত, 14 অন্ধকার। মানে মামার সেদিন আবার মাছ নিয়ে মানে ওই মামির বাসায় যাওয়ার কথা। হ্যাঁ, তো মামির বাসায় যাওয়ার কথা। তো মামা তো ভাইকে বললো যে তাহলে তুই মারতে থাক, আমি মাছ কটা নিয়ে গেলাম। আর আমার যে বড় মামা ছিল উনি আসবে একটু পরে, বাসা থেকে উনি আসবে। দিয়ে তারপর ছোট মামা চলে গেল। ও মূলত তখন ওইখানে একাই, রাত 10টা। আর জালিটা বাঁধা ছিল আসলে কিনারা থেকে, খালের কিনারা থেকে বুক পানি দিয়ে যেতে হয় আপনার 10-12 হাত সামনে। এত দূর বুক পানি দিয়ে গিয়ে জালির উপর উঠতে হবে, মানে বাঁশ দিয়ে বাঁধা থাকে, ওটার উপর উঠতে হবে। তো ওইখানে এই পর্যায়ে ওইখানে মাছ মারতে ছিল রাত বাজে 10টা। তো মারতে মারতে একটা সময় খেয়াল করে যে আসলে জালির ভিতরে কালো কি যেন একটা মানে দেখা যাচ্ছে। জালিটা যখন তুললো তখন কালো কি যেন একটা দেখা যাচ্ছে। তো এই মুহূর্তে তো ওঠার পরে মানে তীব্র মাছ পচা যে গন্ধ, মানে এত গন্ধ যে মানে টেকা কঠিন। চতুর্দিক অন্ধকার, জাস্ট একটা টর্চ লাইটের আলোতেও দেখতেছে যে জালির ভিতরে অনেক গন্ধ, মানে প্রচুর গন্ধ বের হয়েছে, প্লাস কালো বস্তার মতো, অনেক বড় বস্তার মতো উঠছে। আর জালির যে চতুর্দিকে যে বাঁশ বাঁধা ছিল ওগুলো মানে ভেঙে যাওয়া অবস্থা। এমতো অবস্থায় ও কিছুটা বুঝতে পারে যে এটা আসলে ভালো কিছু না, যে এলাকার ভাষায় যেটাকে বলে যে মাইসা দেওয়া আর কি। তো মাইসা দেওয়া এটা তো বুঝতে পারছি। তো এই মুহূর্তে এখন ও একটু ভয় পাচ্ছে। তো এমনি সাহসী ছেলে, গ্রামের ছেলে, ওর সাথে এর আগেও অনেক রকমের ঘটনা ঘটে গেছে। তো বুঝতে পারছে যে আসলে এরকম মাইসা দেওয়া টাইপের কিছু একটা। তো এর কিছুক্ষণ পরে 2 বা 1.5 মিনিট পরে বড় মামা আসে, এসে ডাক দেয় যে শওকত কই, বা এরকম কিছু একটা। তো বলে যে আব্বা আমি এই যে এইখানে। তো পরে লাইট নিয়ে এখানে কাছে আসে, তখনও কিন্তু এটা কিন্তু যায় নাই, ওইখানে আছে। তো এই মত অবস্থায় আমার মামাতো ভাই আবার ওকে একটা গালি দিয়ে বসে, মানে বাজেভাবে একটা গালি দিয়ে বসে। গালিটা বলে যে তুই পারলে যাইস আমার বাসাতে, দেখ কি ছিঁড়তে পারস, কি করতে পারস। তো এটা বলে মামার সাথে বলে মাছ নিয়ে বাসায় চলে আসছে। চলে এসে খাওয়া দাওয়া করে রাত মোটামুটি তখন 10:30টার মতো বাজে। তো বাসায় চলে এসে দেন খাওয়া দাওয়া করে ঘুমাইছে, ওর রুমে ঘুমাইছে। ওর ভাষ্য মতে ঘুমানোর 1 ঘন্টা পরে মানে ও দেখতে পায় যে চতুর্দিকে টিনের দিয়ে মানে ওই আছর কাটলে বাইরে থেকে যেরকম শব্দ, খসখস শব্দ, এরকম শব্দ হচ্ছে। তো বুঝতে পারতেছে, ও চোখ দিয়ে তাকায় আছে, ও বুঝতে পারতেছে সবকিছু। একটু পরে ও দেখতে পায়, কিন্তু ও কিছুক্ষণ নড়তে পারতেছে না কোথাও। দেখতে পায় যে টিনের নিচ দিয়ে, মানে ঘরের টিনের নিচ দিয়ে গুইসাপের মতো কিছু একটা মানে রুমের ভিতরে ঢুকে ওটা কালো ছায়ামূর্তি অবয়কের মতো মানে ওর সাথে ধস্তাধস্তি শুরু করলো। প্লাস বিছানা যে ছিল, খাট যে ছিল, ওগুলো মানে উল্টাপাল্টা করে ফেলাইছে। আর ওর সাথে মানে খুব পরিমাণ ধস্তাধস্তি হচ্ছে। এটা শব্দ মানে ওরও তো গঙ্গারানির শব্দ, আর সব মিলিয়ে মানে এক ধরনের অদ্ভুত শব্দ হচ্ছে। এই শব্দ থেকে মানে পাশের রুমে আবার মামা মামি প্লাস মামাতো বোনরাও ছিল। তো মামাতো বোনরা হয়তো কিছু বুঝতে পারছে, যে কারণে চিৎকার দিয়ে উঠছে যে ভাইকে মেরে ফেললো এই টাইপের কিছু। সবাই রুমে আসে, রুমের দরজা ভেঙে আর কি ভিতরে ঢুকে দেখে যে খুব বাজেভাবে মানে মামাতো ভাই পড়ে আছে। তারপর ওকে জিজ্ঞেস করলো কি হলো না হলো, পরে এই যে ঘটনাগুলো বললো। দিয়ে তখন ছোট মামাকে কল দেওয়া হলো, উনি তো শ্বশুর বাড়ি চলে গেছে।
তো উনি ওইখান থেকে আসলো, এসে এখন রাত্রে পরা পানি বা ঝাড়ফুঁক যেটা হয় ওনারাই করলো। করার শেষে স্বাভাবিক। এখন দ্বিতীয় দফে যখন ঘুমাতে যাবে, ঘুমাবে, তখন মামি আসলে বড় মামি ওইখানে পাশেই ছিল, বসেছিল। তো বাইরে লাইট জ্বালানো ছিল, ওটা অফ করে দিয়েছে, সব অফ, মোটামুটি অন্ধকার টাইপেরই। এই মুহূর্তে ছোট মামি ওইখানে ছিল। ছোট মামি যখন রুমের বাইরে গেছে, তো দেখে যে বাইরে কালো, বিশাল বড় কালো কিছু একটা দাঁড়ায় আছে। তো তার দেখে মামি ওইখানে সেন্সলেস হয়ে গেছে চিৎকার দিয়ে। তো এটা আশেপাশের যারা ছিল, বড় মামা, বড় মামি, তারপর মামাতো বোনরা ছিল, ওনারা এসে দেখে অজ্ঞান হয়ে গেছে। তো পানি টানি ঢেলে আর কি স্বাভাবিক করা হয়। তো ওটার পর্যায়ে পরের দিন একই অবস্থা, ওরকম আবার আগের দিনের মতোই দিয়ে কবিরাজ আনা হলো। কবিরাজ এসে রুমের ভিতরে ঢুকে জাস্ট দরজাটা খুলেই, দরজার সামনেই রুমের ভিতরেই দরজার কাছে একটা নকশা আঁকলো। নকশা এঁকে তার যে রিচুয়াল এগুলো মেনে হাজির করলো। তো হাজিরের এক পর্যায়ে ওই পিচার বা যেটা বলেন না কেন, এটার সাথে কথা বলার মাধ্যমে যেটা আর কি শুনতে পারে, সেটা হচ্ছে যে পিচাসটা যেটা বলে যে আসলে ও আমাকে অনেক বাজেভাবে গালি দিছে, আর এটা বলছে যে তুই বাসায় যাস, কি করতে পারিস করিস। তো এটা কেন বললো, এই জন্যই আমি আসছি, আমি ওকে নিয়ে যাব, ওকে মেরে ফেলবো, এই টাইপের কিছু। তো অনেক কথা কাটাকাটির পরে কবিরাজের সাথে কোনোভাবে যেতে রাজি হয় না। তো তারপরে এক ধরনের যাওয়ার মধ্যেই বিদায় করা হয় ওই দিন। এরপর প্রতিদিনই প্রায় ঘুম ভেঙে যেত। তারপর তাবিজ দেওয়ার পরবর্তীতে ঠিক হয়ে গেছে, এখন ওরকম কিছু না। রাসেল ভাই বলে রাখা ভালো, ওই খালটা আসলে ভুতুরে একটা খাল। এর আগে অনেক ঘটনা ঘটেছিল। তার এই কিছুদিন পর, রিসেন্ট মাসখানেক আগে একটা মহিলাকে পাশেই একটা খালে মৃত অবস্থায় পাওয়া যায়। পরবর্তীতে যেটা জানা যায়, কবিরাজ রিচুয়ালি করে যেটা জানা যায় যে আসলে ওই মহিলাকে ওইখানে ওই পিশাচ মেরে ফেলছে। মেরে রাসেল ভাই যেভাবে তুলে রাখছে, মহিলা মানুষের পুরা উলঙ্গ অবস্থায় পানির উপরে ভাসমান করে রেখে দিছে তাকে। 2 দিন পরে পুরো উলঙ্গ অবস্থায় পানির উপরের ভাগে ভাসতেছে, এই অবস্থায় রেখে দিছে। দিয়ে তার যে পোশাকের কাপড় চোপড় ছিল, ওটা মৃত লাশ পাওয়া যাওয়ার 4 দিন পরে ওই কাপড়গুলো শুকনো অবস্থায় পানির উপরে ভাসতেছে, এরকম করে পাওয়া গেছে। ওই কাপড়গুলো শুকনো অবস্থায় পাওয়া গেছে। রিসেন্ট এই 1 মাস আগের ঘটনা। তো এই ছিল রাসেল ভাই ঘটনা। ভালো লাগলে বুথ ফ্যামিলি লিসেনারদের সাথে শেয়ার করবেন। সবার কাছে দোয়া চাচ্ছি। হ্যালো লিসেনার্স, আশা করি ঘটনাগুলো আপনাদের ভালো লেগেছে। আমি চেষ্টা করেছি বাছাই করে ঘটনাগুলো আপনাদের মাঝে শেয়ার করার। আমি প্রতিদিনই ঘটনাগুলো বাছাই করে আপনাদের মাঝে একটি করে এপিসোড শেয়ার করার চেষ্টা করি। যদি আমার ঘটনাগুলো একটু ভালো লাগে তাহলে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর আপনারা কোথা থেকে এই ঘটনাগুলো শুনতেছেন, যদি আপনাদের ঠিকানাগুলো জানান তাহলে আমি অনেক কৃতজ্ঞ হব। তাহলে আমি বুঝতে পারবো যে আপনারা কোথা থেকে শুনতেছেন। এছাড়াও আপনাদের মাঝে যদি কোনো ঘটনা থেকে থাকে তাহলে অবশ্যই আমাদের ইমেলে দেওয়া ঠিকানায় ঘটনাটা পাঠাবেন। তাহলে নেক্সট এপিসোডে আপনার সেই ঘটনাটা আমরা রাসেল ভাইয়ের মাধ্যমে অথবা আমরা নিজেরা পড়ে শোনাবো। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।